হ্যালো, হ্যালো। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো এতক্ষণ ক্লাস নিতেছিলাম, মোটামুটি ৮-১০ মিনিট ক্লাস নেওয়া হয়ে গেছে। তো তার মাঝে শুনতেছি যে আমার লেখালেখি উল্টা দেখা যাচ্ছিল। তো এখন আবার সেটআপ শুরু করলাম। তো শুরু করি এখন। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, শুরু করতেছিলাম কি মহাকর্ষ অভিকর্ষ। তো মহাকর্ষ অভিকর্ষ বল বা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমাকে শুরু করার আগে অবশ্যই মহাকর্ষ বল কাকে বলে, আরেকটা হচ্ছে কি অভিকর্ষ বল কাকে বলে, এই দুটো জিনিস আমাকে জেনে নেওয়া লাগবে। তো কিছুক্ষণ আগেও বললাম মহাকর্ষ বল কোনটাকে বলে। মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের, আমাদের বিশাল মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, যে কোনো দুইটা দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। তো কি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকবে তাকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। আর অভিকর্ষ বল কোনটা? ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, কি বলছি, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেটাকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। আর অভিকর্ষ বল কোনটা? অভিকর্ষ বল হচ্ছে একটা বস্তু যদি পৃথিবী হয়, একটা বস্তু পৃথিবী, পৃথিবীর সাথে পৃথিবীর সাথে যে কোনো একটি বস্তু, যে কোনো একটি বস্তুর যে আকর্ষণ বল থাকবে, আকর্ষণ বল থাকবে সেটাকে বলবো হচ্ছে অভিকর্ষ বল। যেমন এক্সাম্পল যদি বলি, সূর্য ও মঙ্গল গ্রহের যে আকর্ষণ বল, সূর্য এবং মঙ্গল গ্রহের যে আকর্ষণ বল থাকবে এটাকে বলবো হচ্ছে মহাকর্ষ বল, আকর্ষণ বল। আর এটাকে বলবো হচ্ছে পৃথিবী ও সূর্য, এখানে পৃথিবী থাকবে, পৃথিবী ও সূর্য, এটা অভিকর্ষ বল। আমার এবং বোর্ডের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেটাকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। আমার এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেটাকে বলবো হচ্ছে অভিকর্ষ বল। সহজ একটা জিনিস, সেটাকে এত কমপ্লেক্স করার কিছু আছে বলে মনে করি না। যারা ইন্টারমিডিয়েটে আছি বা এসএসসি ক্লাস 8 এর বাচ্চা বুঝবে, মানে বলতে পারবে যে মহাকর্ষ বল কোনটা আর অভিকর্ষ বল বল কোনটা। আচ্ছা, এই দুইটা জিনিস তো আমরা আগে থেকেই জানি। তো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আগে থেকেই মোটামুটি পরিচিত, যেমন হচ্ছে গ্যালিলিওর পরন্ত সূত্রের যে ফর্মুলাগুলো আছে, এই কথাগুলা। তো গ্যালিলিও যে কথাগুলো বলছিল তার কথাগুলোর মধ্যে কি কি ছিল মেইনলি? একটা হচ্ছে বিনা বাধাই বিনা বাধাই কোন একটা বস্তু উপর থেকে পড়তে থাকবে, এবং এমনকি বস্তুটাতে কোনো ভেলোসিটি দেওয়া যাবে না, বস্তুটা কি স্থির অবস্থা থেকে পড়তে থাকবে। যেমন, হ্যাঁ, আমি যে নিউটনের কথা বলতে পারি, যখন নিউটন করতেছিল, চাটা কিছু একটা খাইতেছিল মনে হয়, আহ, চা পানি খাইতেছিল আর কি, তখন কি আপেল গাছ থেকে একটা আপেল পড়ে গেছে। তো এখানে অবশ্য গ্রেভিটি ছিল, একইভাবে তোমার বাতাস ছিল, বাতাসের একটা বাধা ছিল। বাট গ্যালিলিও বলছিল এখানে বাতাসের বাধা বা অন্য আদার্স যে কোনো ধরনের বাধা এখানে থাকবে না।
এমনকি বস্তুটা কি একদম জিরো ভেলোসিটি থেকে পড়তে থাকবে। দ্যাট মিনস আগে গ্যালিলিওর টাইটেলটা দেই, গ্যালিলিওর গ্যালিলিওর সূত্র। গ্যালিলিও মেইনলি কয়টা সূত্র দিছিল বলো তো, একটু পজ করে বলবা, যারা রেকর্ডেড ক্লাস দেখবা একটু পজ করে বলবা কয়টা সূত্র দিছিল, এমনকি আমরা জানি এটা, সূত্রগুলো একটু নিজে নিজে চেষ্টা করবা। ওকে, দেখা যাচ্ছে। ওকে, ব্যাপারটা দেখি। তো শুরুতে লিখবো হচ্ছে বিনা বাধাই, বিনা বাধাই। তো দ্বিতীয়ত হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু বা স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু, মুক্তভাবে পরন্ত বস্তু। ঠিক আছে, এই দুইটা কথা উনি চিন্তা করছিল। তো এখন তোমাকে যদি বলি, তোমাকে ধরো থেকে পৃথিবী থেকে পৃথিবীর সার্ফেস থেকে বা তোমাকে ঢাকা এয়ারপোর্ট থেকে একটা কি বলে একটা হেলিকপ্টারে চড়াইয়া উপরে নিয়ে যাওয়া হয়েছে। উপরে নিয়ে যাওয়ার পর তোমাকে হেলিকপ্টারের উপর থেকে ছাড়িয়ে দিলাম। তাহলে তুমি এখন বলো তো, এখানে তোমার বাধা আছে? তো অবশ্যই বাধা আছে, এটা হচ্ছে বাতাসের একটা বাধা আছে। বাট গেলিলিও চিন্তা করছিল, ধরো আমাকে আমাকে আমি হ্যাংলা পাতলা একটা মানুষ আছি, ধরো আমাকে থেকে কি বলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে, এখান থেকে একটা হেলিকপ্টার করে উপরে নিয়ে যাওয়া হলো। তারপর সাগরের পাড়ে নিয়ে আমাকে ফালাই দেওয়া হয়েছে, ধরে নেওয়া হয়েছে, এখানে কোনো বাধা নাই। তাহলে আমি এখান থেকে এই সময়ের সাথে সাথে আমার ভেলোসিটি কত ইনক্রিজ হবে, আর সময়ের সাথে সাথে আমি কত দূরে কত নিচে নামবো বা কত উচ্চতায় বা নিচের দিকে নামতে থাকবো, এই ব্যাপারগুলো গ্যালিলিও কথা বলছিল। তো এখানে কি কথা, বিনা বাধাই থাকবে, আর একটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু। হ্যাঁ, তো প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা আমরা সবাই জানি। প্রথম সূত্রটা হচ্ছে এই যে এই দুইটা কথা সবসময় থাকবে, এই দুইটা কথা সবসময় থাকবে, বিনা বাধে এবং মুক্তভাবে পরন্ত বস্তু। বিনা বাধায় স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ব্যাপারটা বুঝছো? দ্যাট মিনস তুমি ধরো ধরো পৃথিবী আছে, পৃথিবীর উপর থেকে একটা বস্তুকে তুমি এখানে ফালাইতেছো, এখান থেকে ফালাইতেছো। ধরো এটা ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল? ইউ ছিল হচ্ছে 0, ms ইনভার্স 1, এখান থেকে ছেড়ে দিছো। এখানে কোনো বাতাসের বাধা বা ফ্রিকশনাল কোনো ফোর্স নাই, ফ্রিকশনাল কোনো ফোর্স নাই। এখান থেকে তুমি ফেলে দিতেছো, ফেলে দেওয়ার সময় ধরো 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। আর আরেকটা কথা, এখানে কিন্তু অবশ্যই গ্র্যাভিটি থাকবে, গ্র্যাভিটি থাকবে। ধর 1 সেকেন্ডে যদি তোমার, যদি 1 সেকেন্ডে জানি না কত হবে, 2 মিটার, সরি 2 মিটার না, 0.2 মিটার নামে, তো পরের 1 সেকেন্ডে কি হবে? পরের 1 সেকেন্ডে 0.2 মিটারই নামবে। ব্যাপারটা হচ্ছে এরকম। যদি এমন হয় প্রথম 1 সেকেন্ডে ধরো 5 মিটার নামতেছে, পরের 1 সেকেন্ডে কি হবে? পরের 1 সেকেন্ডে আরো 5 মিটারই নামবে, উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। মেইনলি এই কথাটা উনি বলছে। সোজা একটা জিনিস, এটা আমরা আগে থেকেই জানি, মানে আগে থেকে জানি তো। ওকে, তাহলে কি প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করবে, বা স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা ছিল হচ্ছে প্রথম সূত্র। তো ওকে, এটা ছিল হচ্ছে প্রথম সূত্র। তো প্রথম সূত্র পরে দ্বিতীয় সূত্র কি বলছিল? দ্বিতীয় সূত্র বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু কি বলে, নির্দিষ্ট সময়ে যে পথ
বা যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের সমানুপাতিক। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হবে যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের সমানুপাতিক সময়ের সমানুপাতিক এই কথাটা বলছিল 2 নম্বর সূত্র। দ্যাট মিন্স এখান থেকে বলতে পারি ভি সমানুপাতিক টি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যদি সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে এখানে নতুন একটা কনস্ট্যান্ট চলে আসে, কনস্ট্যান্টটাকে ধরলাম টি। তাহলে বি বাই টি ইকুয়াল টু কত হবে? কে হবে। ঠিক আছে। তো এখন ধরো বস্তুটা কি করতেছে বস্তুটা উপর থেকে ফেলে দেওয়া হইলো। এটা হচ্ছে তোমার সারফেস, পৃথিবীর সারফেস বলতে পারো। উপর থেকে যদি ফেলে দেওয়া হয়, ধরো ভি এক সেকেন্ড পর ভেলোসিটি হয়েছে তোমার 2 ms ইনভার্স 1। এখন কথা হচ্ছে আহ, শুরু থেকে 2 সেকেন্ড পর ভেলোসিটি কত হবে, শুরু থেকে 2 সেকেন্ড পর ভেলোসিটি কত হবে এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য একটা টেকনিক দেখি কি করা যায়। তো b1/t1 ইকুয়াল টু b2/t2 ইকুয়াল টু, এইভাবে তোমার যতগুলা কি বলে এরকম ক্রাইটেরিয়া ঘটানো সম্ভব বা আছে এখানে, সবগুলোর জন্য কি হবে bn/tn ইকুয়াল টু কত কি হবে, সবগুলোর ভ্যালুটা কি হবে বা এই রেশিওটা কি হবে, ইকুয়াল হবে। এটি হচ্ছে মেইনলি গ্যালিলিওর তৃতীয় সূত্র। আমি তোমাকে বলে দিলাম কি প্রথম সেকেন্ডে 2 মিটার 2 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে কথা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড পর এটা কত বেগ প্রাপ্ত হবে। এই ফর্মুলায় আমি বসাই দিই। এই ফর্মুলায় বসাইলে কি হবে, শুরুতে কি v1/t1 ইকুয়াল টু কত v2/t2। ওকে। তো দ্যাট মিন্স এখন v2 কত আসতেছে, v2 আসতেছে হচ্ছে 4 ms ইনভার্স 1। ঠিক আছে, তো বোঝা গেল? হ্যাঁ, আশা করি বোঝা গেছে। তো সহজ জিনিস। তো তোমাদের যদি তোমরা শাহজাহান তপন স্যারের বইটা পড়ে থাকো, তপন স্যারের বই একটা জিনিস জিনিস লেখা আছে, যদি প্রথম সেকেন্ডে বি বেগ প্রাপ্ত হয় তাহলে দ্বিতীয় সেকেন্ডে কত বেগ প্রাপ্ত হবে, এটা হচ্ছে 2b বেগ প্রাপ্ত হবে। কিছুক্ষণ আমরা যে জিনিসটা করলাম, প্রথম সেকেন্ডে 2 ms ইনভার্স 1 ছিল, তো দ্বিতীয় সেকেন্ডে এটার ভেলোসিটি কত হয়ে গেছে 2 ইনটু ইনিশিয়ালি যত ছিল 2 ইকুয়াল টু কত 4 ms ইনভার্স 1। এটা প্রথম সেকেন্ডে যদি বি হয় দ্বিতীয় সেকেন্ডে কত হবে 2b হবে। ঠিক আছে, তো লিখে ফেলো। ওকে, লেখা শেষ হইলে বলো। ওকে, এখন তৃতীয় সূত্র কোনটা ছিল, তৃতীয় সূত্র ছিল কোনটা বলো, তৃতীয় সূত্র। ওকে, তো এটা শেষ। এখন তৃতীয় সূত্রটা একটু দেখি তো, তৃতীয় সূত্রটা কি বলছে। তৃতীয় সূত্র তৃতীয় সূত্র কি বলছে, তো তৃতীয় সূত্র বলছে হচ্ছে, হ্যাঁ, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তো ব্যাপারটা কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা কি হবে, তা ওই
সময়ের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তো সোজা জিনিস, দ্যাট মিনস এইচ সমানুপাতিক টি স্কয়ার। তো এখান থেকে আমরা যদি সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেই তো আসে হচ্ছে কে টি স্কয়ার, দেন এখান থেকে লিখতে পারি এইচ বাই টি স্কয়ার ইকুয়াল টু কত, 1, সরি কে। তো এখন তুমি একটা সিস্টেম নাও, ধরো এখান থেকে এটা ফেলে দিচ্ছ, 1 সেকেন্ড পর এটা কত ভেলোসিটি প্রাপ্ত হচ্ছে, ধরো 1 সেকেন্ড পর এটা এইচ পরিমাণ নিচে নামছে। তো এখন তোমাকে বলে দিল আরো 1 সেকেন্ড পর বা 2 সেকেন্ড পর এটা কতটুকু নিচে নামবে, 2 সেকেন্ড পর এটা কতটুকু নিচে নামবে, বলো তো কত হবে। তো ওটার জন্য আমরা কাজ করি, এইচ বাই কি হবে, h1/t1 স্কয়ার ইকুয়াল টু কত, h2/t2 স্কয়ার ইকুয়াল টু hn/tn স্কয়ার ইকুয়াল টু কত, কে। তো এই ফর্মুলায় বসাও, বসাইলে কি হবে, তো বসাইলে দেখা যাচ্ছে h1 প্রথমে হচ্ছে h বাই কত 1 সেকেন্ড ইকুয়াল টু কত, h2 লাগবে 2 সেকেন্ড পর, দ্যাট মিন্স 2 স্কয়ার। তাহলে h2 কত আসে, h2 আসে হচ্ছে 4 ইন্টু h। তাহলে কি প্রথম সেকেন্ডে যদি h মিটার দূরত্ব যায় তাহলে দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব যাবে, এটা উপর থেকে কত নিচে নামবে, 4h পরিমাণ নিচে নামবে। তো একদম সোজা জিনিস, এগুলো নিয়ে আসলে কনফিউশন হওয়ার কিছু নাই। আচ্ছা, এটার সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি চাইলে। তো ব্যাপারটা কি দেখো, ধরো এটা একটা বস্তু, এ হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজ দেওয়া আছে, এখান থেকে এটাকে ফেলে দেওয়া হচ্ছে, এখান থেকে এটা ফেলে দেওয়া হচ্ছে বা এইদিকে ফেলে দেওয়া হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে এটার মধ্যে কোনো ফ্রিকশন নাই, কোনো ফ্রিকশন নাই বা ঘর্ষণ নাই। তাহলে ধরো এটা এখানে আসলো, এটা হচ্ছে S1, তো এখান থেকে এটা তুমি সরাসরি একটা প্যারালাল লাইন টানো, এটা হবে কি H1, তাহলে এখানে আসলো এটা হচ্ছে S2, এখান থেকে প্যারালাল লাইন টানো, তো এখান থেকে এটা ডিসটেন্সটা কত হবে, এটা হবে H2। ওকে, তো এখান থেকে দেখা তো যত S বাড়তেছে, S এর পরিমাণ যত বাড়তেছে H এর পরিমাণটা তত বাড়তেছে। তাহলে এখান থেকে লিখতে পারি কি S সমানুপাতিক H। তাহলে এই সূত্রটাকে তুমি চাইলে এইভাবে রিফরমেশন করতে পারো, S1 বাই কত T1 স্কয়ার ইকুয়াল টু S2 বাই T2 স্কয়ার ইকুয়াল টু কত, S3 বাই T3 স্কয়ার ইকুয়াল টু কত। এই জিনিসটা চাইলে লিখতে পারো, বাট খুব একটা প্রয়োজন নাই, এটাই তোমার একটু কাজে লাগে। ওকে, সহজ জিনিস, একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস। ওকে, ওকে, তো গেল। এখন আমরা তো এই দেখলাম পরন্ত সূত্রের, পরন্ত বস্তুর ফর্মুলা দেখলাম বা সূত্রগুলো দেখলাম। এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দেখতে পারি। ওকে, নিউটনের মহাকর্ষ সূত্র, তো এটা আসলে আলাদাভাবে দেখানোর কিছু আছে, কিছু নাই আসলে। নিউটনের কি মহাকর্ষ সূত্র, নিউটনের। আচ্ছা, আরেকটা কথা বলতে পারি, যে আমরা গ্যালিলিও পরন্ত সূত্রের যে ফর্মুলাগুলো করাচ্ছিলাম তখন অনেকে এমন কোশ্চেন হইতে পারে, এখানে বর ম্যাটার না, তো ধরো এখানে ফেলা হচ্ছে 10 কেজি বরের একটা পাথর ফেলা হচ্ছে, এখান থেকে একটা ধরো তোমার চোল ফেলা হচ্ছে, চোল। তো দুইটা বস্তু দেখা যাচ্ছে একই সময়ে ভূমিতে পতিত হবে যদি কোনো বাধা না থাকে, এমনকি স্থির অবস্থান থেকে নিচের দিকে পড়তে থাকে, এখানে বর ম্যাটার করে না। এটা কোশ্চেন হইতে পারে বর ম্যাটার করে কিনা। আচ্ছা দেখো, তো আমরা তো একটা জিনিস জানি যে জড়তা, জড়তা নামে একটা জিনিস আছে না, স্থির বস্তু স্থির থাকতে চায় বা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এরকম একটা প্রবণতা যেটা থাকে এটা হচ্ছে মেইনলি জড়তা। তো জড়তা কার উপর ডিপেন্ড করে, জড়তা ডিপেন্ড করে হচ্ছে ভরের উপর। তো ভর, তাই তাই আমরা কি বলছিলাম, জড়তাকে জাড্য ভর বলছিলাম, এরকম একটা কথা ছিল। তো জড়তাকে কি জাড্য ভর বলছিলাম। আচ্ছা দেখো, এটা তোমার পৃথিবীর সারফেস, ওকে, এটা তোমার পৃথিবীর সারফেস।
তো পৃথিবীর কেন্দ্র আছে, তো পৃথিবীর কেন্দ্র কি করবে বা পৃথিবী কি করবে, পৃথিবী এই জিনিসটাকে টানবে, একইভাবে এই জিনিসটাকে টানবে। এখন কথা হচ্ছে কোন হ্যালো। ওকে, তো মাইক্রোফোনটা আসলে চার্জ শেষ হয়ে গেছে, এখন আমাকে নিক ব্যান্ড দিয়ে চালাতে হবে, নিক ব্যান্ড দিয়ে চালাতে হবে। শেষ হয়ে গেছে, এখন আমাকে নিক ব্যান্ড দিয়ে চালাতে হবে, নিক ব্যান্ড দিয়ে চালাতে হবে। ওকে, গেল, এটা সহজ জিনিস। এটা একটু রিপিট করি। ব্যাপারটা হচ্ছে অনেকেই কোশ্চেন হইতে পারে এমন, বা মনে কোশ্চেন জাগতে পারে, তো এখানে ভরটা আসলে ম্যাটার করে না, গ্যালিলিও সূত্রে ভরটাকে আসলে ম্যাটার করে না। যেটার ভর বেশি সেটা তো আগে নিচে নেমে যাওয়ার কথা, আর যেটার ভর কম সেটা একটু পরে নিচে নামার কথা। এমন কোশ্চেনটা হওয়াটাই স্বাভাবিক। তো এখন এটার বাইরেও আমরা কিন্তু একটা বিষয় আগে থেকেই জানি, যেমন প্রত্যেকটা বস্তু কি একটা জড়তা নামক ধর্ম আছে। তো জড়তাটা কি? জড়তাটা হচ্ছে যদি একটা স্থির বস্তু, মানে স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা, এবং কি এমনকি এবং হচ্ছে গতিশীল বস্তুটা গতিশীল থাকার যে প্রবণতা থাকে, এটাকে বলি হচ্ছে মেইনলি জড়তা। ওকে, তো একইভাবে আমরা এটা জড়তাটা কি হয়, জড়তাটা কার উপর ডিপেন্ড করে? ভরের উপর ডিপেন্ড করে। যার ভর বেশি তার জড়তা বেশি। যেমন একটা স্থির বস্তু থাকলে তার যদি ভর বেশি হয় তাকে সরাইতে আমার বেশি শক্তি দেওয়া লাগবে। এবং এবং একটা গতিশীল বস্তু, গতিশীল বস্তুর ক্ষেত্রে তার ভর বেশি, তার গতি জড়তা বেশি। ব্যাপারটা এমন না? তো গতিশীল বস্তুকে তুমি স্পিড করতেছি, স্পিড তুলতেছ, বাট স্পিড তোলার পর এটাকে থামাইতে যাও, থামাইতে পারবা না, ইজিলি থামাইতে পারবা না। যদি এটার ভরটা অনেক বেশি হয়, থামানোটা অনেক কষ্ট হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? জড়তার পরিমাপক হচ্ছে ভর। দেন এই জন্য আমরা কি কি বলতে পারি? জড়তাটাকে বলতে পারি হচ্ছে চার্ট ভর। আচ্ছা, এখনো মেইনলি এই কথাটাই বা এই জিনিসটাই কাজ করে। এই জিনিসটা দেখি, এখানে 10 কেজি বড় একটা পাথর আছে, এখানে একটা চুল আছে, ধরো আমার মাথার চুল একটু সিল্কি, সিল্কি না, লাল হয়ে গেছে যদিও। ওকে, যাই হোক, ব্যাপারটা হচ্ছে 10 কেজি বড় একটা বস্তু, এখানে হচ্ছে একটা চুল, ধরো আমার চুলটাই আছে। ওকে, এখন দুইটা জিনিস একই সাথে ছেড়ে দেওয়া হলে যদি এখানে বাতাসে বাধা না থাকে, তাহলে এটা কি? তাহলে এটা একই সময়ে মাটিতে বা ভূমিতে এসে পড়বে। এটা আমরা এতটুকু জানি। বাট কোশ্চেনটা হচ্ছে ভর বেশি হয় কি এটা আগে নিচে নামবে, বা আগে নিচে নামবে না কেন, এরকম কোশ্চেন হইতে পারে। আচ্ছা, আমরা জানি কি কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র বা পৃথিবী
একটা বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে, আকর্ষণটাকে বলি হচ্ছে মহাকর্ষ বল। এটাকে আকর্ষণ করবে। এখন আমাকে বলো তো কোনটার জন্য আকর্ষণ বলটা বেশি হবে? অবশ্যই যার বেশি। F ইকুয়াল টু কি জানি? F ইকুয়াল টু mg, এটা জানি। অবশ্যই যার ভর বেশি সেটাকে বেশি বলে আকর্ষণ করবে, যার ভর কম কি, যার ভর কম, যার ভর কম তাকে কি কম বলে আকর্ষণ করবে। ওকে, এতটুকু আমরা জানি। আচ্ছা, একইভাবে একইভাবে আরেকটা জিনিস তো আমরা জানি, তো এটার ভর যেহেতু বেশি তাই অবশ্যই এটার একটা জড়তা আছে, অবশ্যই অবশ্যই এটারও একটা জড়তা আছে। বাট কোনটাতে জড়তা বেশি? যেটার ভর বেশি সেটাতে জড়তা বেশি। আর জড়তাটা কাজ করবে কিভাবে? তোমার গতি যেদিকে হচ্ছে তোমার গতিকে কমানোর চেষ্টা করবে বা উল্টা দিকে কাজ করবে। একইভাবে এখানেও তোমার জড়তা কাজ করবে কি, উল্টা দিকে কাজ করবে। তাহলে এখানে বেশি বল বেশি জড়তা, বেশি বল বেশি জড়তা, কাটাকাটি চলে যাবে, যতটুকু ফোর্স থাকবে ওই ফোর্স নিচের দিকে নামতে থাকবে। একইভাবে কম বল কম জড়তা, কাটাকাটি চলে যাবে, যতটুকু ফোর্স থাকবে ওই ফোর্সের নিচের দিকে নামতে থাকবে। ওকে, তাহলে আলটিমেটলি টি ইকুয়াল টু 5 সেকেন্ডে যদি এটা ভূমিতে এসে পড়ে, টি ইকুয়াল টু 5 সেকেন্ডে এটাও ভূমিতে এসে পড়বে। তাহলে আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো। অনেকেই আমাকে বলছিলা, আগের ক্লাসে অনেকে বলছিলা এখানে বর ম্যাটার করে কিনা। আসলে বর ম্যাটার করে না। তো এই ব্যাপারগুলো আরেকটু পর যখন সূর্যের সাথে আকর্ষণ বল বা আরো কি কি যেন আছে, অনেকগুলো জিনিসই আছে, যখন ওই জিনিসগুলো পড়াবো তখন আসলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে নিউটনের মহাকর্ষ যে সূত্রটা আছে, নিউটনের মহাকর্ষ মহাকর্ষ বল মহাকর্ষ বল বা মহাকর্ষ সূত্র। আচ্ছা, নিউটনের মহাকর্ষ সূত্র কি আমরা জানি। দুইটা বস্তু আছে, ধরো এটা হচ্ছে ভর m1, তো এটাকে একটু ছোট বানিয়ে দিলাম, এটা হচ্ছে কি m2। ধরো এই যে এখানে একটা মার্কার আছে, এখানে একটা তোমার হোয়াইট বোর্ড আছে, এই মার্কার এবং হোয়াইট বোর্ডের মধ্যে একটা আকর্ষণ বল আছে। আমি আছি, হোয়াইট বোর্ড আছে আমার মধ্যে, এবং হোয়াইট বোর্ডের মধ্যে একটা আকর্ষণ বল আছে। আমি আছি, মার্কার আছে আমার, এবং মার্কারের মধ্যে একটা আকর্ষণ বল আছে। তো এখন আমি আবার বললাম, এই যে এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে d। আর মনে রাখবা যদি বস্তুটা গোলীয় হয় বা মোটামুটি বড় সারফেসের হয় তাহলে অবশ্যই এখানে আরটাকে কনসিডার করতে হবে। দূরত্ব কাউন্ট হবে কি, কেন্দ্র থেকে কাউন্ট হবে। ওকে, তাহলে এখন এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, তাহলে এই আকর্ষণ বলটা কি হবে? আকর্ষণ বলটা ভর যত বেশি হবে তার সমানুপাতিক হবে। ভর বাড়লে আকর্ষণ বল বাড়বে, একইভাবে এক সমানুপাতিক m2। ওকে, একইভাবে তারা যত কাছাকাছি আসবে তাদের মধ্যে আকর্ষণ বলটা তত বেশি হবে, 1/d²। এখন সবগুলোকে একসাথে কম্বাইন করলে কি আসে? সবগুলোকে একসাথে কম্বাইন করলে আসে হচ্ছে F সমানুপাতিক m1 m2/d²। ওকে, এখন আমরা কি জানি, সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্টকে ধরা হচ্ছে k m1 m2 ডিভাইডেড বাই d²। ওকে, এখন বিজ্ঞানী নিউটন চিন্তা ভাবনা করে দেখছিল এই কনস্ট্যান্ট আসলে g এর সমান হলে ভালো হয়, বা এই কনস্ট্যান্টটাকে বলছিল মহাকর্ষীয় ধ্রুবক জি। তো আলটিমেটলি যদি মহাকর্ষীয় ধ্রুবক জি টাকে বসায় দেই তো কি আসে, জি m1 m2 বাই d²। এটি হচ্ছে মেইনলি মহাকর্ষ সূত্রের আকর্ষণ বলের ফর্মুলা। মহাকর্ষ সূত্রের আকর্ষণ বলের ফর্মুলা এটা। ওকে, এটা হচ্ছে মহাকর্ষীয় সূত্রের আকর্ষণ বলের যে ফর্মুলাটা এটা। আচ্ছা, এখানে জি এর মানটা বা জি এর এককগুলো নিয়ে একটু কথা বলতে হবে।
তো জি এর এককটা কি হইতে পারে? তো জি ইকুয়াল টু কত আসবে? জি ইকুয়াল টু আসবে হচ্ছে এফ ডি স্কয়ার বাই m1 m2 m1 m2। তাহলে এফ এর একক হচ্ছে নিউটন, ডি এর একক হচ্ছে ডি স্কয়ার একক হচ্ছে মিটার স্কয়ার, এখানে কেজি ইনটু কেজি, দ্যাট মিন্স এখানে কত? কেজি স্কয়ার। তো এখান থেকে আসতেছে কি? আসতেছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা। ওকে, আবার এটা হচ্ছে একক, মুখস্থ করবে, একদম ঠাড়া মুখস্থ করতে হবে, একদম ঠাড়া মুখস্থ। এটা হচ্ছে জে এর একক। তো তারপরে এটার মাত্রা নিয়ে কথা বলি। তো নিউটনের মাত্রা কি হয়, বা বলের মাত্রা কি হয়? এম এল টি ইনভার্স টু। তারপরে এম এর মাত্রা কি হয়? এম হচ্ছে এল স্কয়ার। তারপর কেজির মাত্রা কি হয়? এম, দ্যাট মিন্স মাইনাস টু। তো সবকিছু মিলে এখানে কি হয়? সবকিছু মিলে এখানে হবে এল কিউব এম ইনভার্স তারপর হচ্ছে টি ইনভার্স টু। এটা হচ্ছে মাত্রা। এই দুইটা জিনিস ঠাডা মুখস্থ করতে হবে, অনেক আসবে, অনেক আসবে। একাডেমিক বলো অ্যাডমিশন বলো, একাডেমিকে মেইনলি বেশি আসে এটা। এল কিউব এম ইনভার্স টি ইনভার্স টু। ওকে, এটা হচ্ছে মাত্রা। ওকে ওকে, এটার পর এখন মহাকর্ষীয় ধ্রুবক জি নিয়ে একটু কথাবার্তা আছে। মহাকর্ষীয় ধ্রুবক জি। তো জি এর জিটা আসলে কাকে বলে তোমাকে যদি বলি মহাকর্ষীয় ধ্রুবক জি বলতে কি বুঝো? তো জি বলতে কি বুঝবা? কি বুঝবা বলো তো? তো জি ইকুয়াল টু কি? এফ ডি স্কয়ার বাই m1 m2। ওকে, তোমাকে বললাম হচ্ছে m1 ইকুয়াল টু 1 কেজি, m2 ইকুয়াল টু 1 কেজি। তারপর হচ্ছে দুইটা বর আছে, দুইটা বরের মাঝের ডিসটেন্স কত? d ইকুয়াল টু কত? 1 মিটার। ওকে, এখন মহাকর্ষীয় ধ্রুবক যেটা হচ্ছে এটা, যদি 1 কেজি বরের দুইটা বস্তু 1 মিটার দূরে অবস্থান করে এবং তাদের মধ্যে ওই সময় যে আকর্ষণ বলটা কাজ করবে, ওই আকর্ষণ বলটাকে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক জি, বা জি এর সমান। তো এখান থেকে কি বলতে পারি? F ইকুয়াল টু জি বা জি ইকুয়াল টু এফ। বোঝা গেছে? যদি 1 কেজি বরের দুইটা বস্তু 1 মিটার দূরে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বল কাজ করবে সেটাকে বলবো হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। ওকে, আচ্ছা, এটা গেল, এটা সহজ একটা সংজ্ঞাটা আশা করি সবাই পারবা। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে একটু কথা। যেমন আমরা যারা স্থির তড়িৎ করে ফেলছি, স্থির তড়িৎ করে ফেলার যদি যদি তোমরা করে ফেলো বা করে থাকো, তাহলে অবশ্যই একটা জিনিস জানার কথা। এটা হচ্ছে ওখানে একটা একক ছিল না এপসাইলন বা এপসাইলন নট, যদি শূন্য মিডিয়াম হয় বা বায়ো মিডিয়াম হয় সেটাকে বলি হচ্ছে এপসাইলন নট। আর যদি অন্য কোনো মিডিয়ামে চলে যায় তাহলে তার সাথে কি করি? এপসাইলন নট কে গুণ করি। বা আমি একটু যদি ইন ডিটেইলস লিখি, 1/4 পাই এপসাইলন নট। এটা হচ্ছে বায়ু মাধ্যম যদি হয় বা শূন্য মাধ্যম হয়, তো তারপর কি লিখবে এখানে? Q1 Q2 বাই ডি স্কয়ার। এটা ছিল মেইন ফর্মুলা। এখানে এই টোটাল এককটার ভ্যালু কত ছিল? এককটার ভ্যালু ছিল হচ্ছে 9 × 10⁹। বাট স্পেসিফিক্যালি এটার একটা ভ্যালু ছিল, এটাকে বলা হয় হচ্ছে এপসাইলন নট। আর এপসাইলন নটটা কি ছিল? এটা হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। ওকে ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বায়ু মাধ্যমের জন্য, বায়ু মাধ্যমের জন্য। ওকে, বাট যখন এটাকে তুমি পানি মাধ্যমে নিবা, তখন এখানে আরেকটা জিনিস যোগ হয় বা গুণ হয়, সেটা হচ্ছে কে। এটা হচ্ছে ধরো পানির মাধ্যমের জন্য, পানি বা অন্য কোনো মাধ্যমের জন্য। এখন কি এর পরিচয় কি? তো কি বলা হয়? এটাকে কি যেন বলে, ভুলে গেলাম। আচ্ছা, এখানে কনস্ট্যান্টটা কি হয়? এপসাইলন নট কে হয়, এপসাইলন নট কে হয়। তাহলে এখন তোমাকে বললাম 1 কেজি ভরের, 1 কেজি না, একটা চার্জ, একটা পজিটিভ চার্জ Q1 আর একটা নেগেটিভ চার্জ হচ্ছে Q2। এই দুইটা চার্জ পাশাপাশি রাখছো, প্রথমে রাখছো বায়ুতে, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। ওকে, তো জানি আকর্ষণ বল কাজ করবে। তখন এখন যদি এটাকে বায়ু থেকে আবার পানিতে নিয়ে আসছো, পানিতে নিয়ে আসলে তখন কি তাদের মধ্যে আকর্ষণ বলটা সেম পরিমাণ কাজ করবে? এটা হচ্ছে কোশ্চেন। বলো তো, সেম পরিমাণ কাজ কি করার কথা? কাজ কি সেম পরিমাণ করার কথা? অবশ্যই করার কথা না। কারণ কি? এই যে যদি পানিতে নেই, তখন এই যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টের ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাবে। ওকে, কনস্ট্যান্টের ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে বলতে পারবো, এখানে
কনস্ট্যান্টটা কি চেঞ্জ হয় বা চেঞ্জেবল, বাট এই যে এখানে এখানে কি জি এর মানটা কত 6.673 ইন্টু 10 to the power -11। ওকে, এটার মানটা, এটাকে তুমি পানিতে নাও এটাই থাকবে, বায়ুতে নাও এটাই থাকবে, ধরো তোমার একটা চুম্বক ক্ষেত্রে নিছো এটাই থাকবে, তুমি যেখানেই নাও তড়িৎ ক্ষেত্রে নিছো এটাই থাকবে, তুমি যেখানেই নাও এই জি এর মানটা একই থাকবে। তো জি এর মানটা যখন এক থাকবে তখন তাদের মধ্যে আকর্ষণ বলটা সবসময় সেম থাকবে। জি এর মান যদি পরিবর্তন না হয় তাহলে আকর্ষণ বলটা আর পরিবর্তন করবে কে? ধরো দুইটা বস্তু বায়ুতে আছে, তাদের মধ্যে যে দূরত্ব, যদি পানিতে নেই তাহলে কি দূরত্ব কমে যাবে? এমন কিছু হওয়ার কথা না, এমন কিছু হওয়ার কথা না। একমাত্র ডিপেন্ড করতেছে কার উপর? একমাত্র ডিপেন্ড করতেছে হচ্ছে জি এর উপর। যদি জি এর মান পরিবর্তন ঘটে তাহলে কি হবে? আবার তাদের মধ্যে আকর্ষণ বলটা পরিবর্তন হবে। জি এর মানটা পরিবর্তন হবে না, আকর্ষণ বল পরিবর্তন হবে না, সোজা জিনিস। তাহলে কি যেটা পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয় কিভাবে? এটার কোনো ডিরেকশন নাই, বা এটার দিকদর্শিতা বলতে পারো, প্রবেশ্যতা, আরো কি কি যেন আছে, এই কয়েকটা জিনিসের উপর এটা কি ডিপেন্ড করে না। ওকে, তাহলে যেটা হচ্ছে হ্যাঁ একটা সার্বজনীন ধ্রুবক বলা হয়, এই জন্যই সার্বজনীন ধ্রুবক বলা হয়। তুমি যেখানেই নাও এটার কোনো পরিবর্তন করবে না, বা আকর্ষণ বলের কোনো পরিবর্তন করবে না, এই জন্য কি বলবো, এটা একটা সার্বজনীন ধ্রুবক। ওকে, এই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা কিন্তু সবসময় আকর্ষণ বল হবে। অনেকে চিন্তা করতে পারো এটা কি বিকর্ষণ বল হবে? না, এটা কখনো বিকর্ষণ বল হবে না, এটা সবসময় আকর্ষণ বল হবে। ঠিক আছে, এটা সবসময় আকর্ষণ বল হবে। ওকে, ওকে, তো নিউটনের মহাকর্ষ সূত্র গেল। তো তারপরে যে ব্যাপারটা আছে, যে জি এর সার্বজনীনতা পড়বা। তারপরে হচ্ছে গ্রহের গতি সংক্রান্ত কিছু সূত্র আছে, গ্রহের গতি সংক্রান্ত। তো শুরুতে একটা বিজ্ঞানীর নাম হচ্ছে গ্রিক বিজ্ঞানী টলেমি। আচ্ছা, এখানে কয়েকটা মতবাদ দিব, টুকিটাকি এইসব বিষয়গুলো এমসিকিউ আসতে পারে। তো গ্রিক বিজ্ঞানী টলেমি বলছিল, গ্রিক বিজ্ঞানী টলেমি কি বলছিল? গ্রিক বিজ্ঞানী টলেমি বলছিল হ্যাঁ পৃথিবীকে কেন্দ্র করে, হ্যাঁ এটাই মেবি, হ্যাঁ পৃথিবী এই মহাবিশ্বের কেন্দ্র। উনি কি বলছিল? কথা বলে লিখে রাখো, এমসিকিউ আসতে পারে এগুলা। পৃথিবী হচ্ছে, আচ্ছা লিখতে হবে না, বা মনে রাখো, চাইলে লিখে রাখতে পারো। পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, আদার্স যে গ্রহগুলো আছে, চন্দ্র তারা বা নক্ষত্রগুলো, সবগুলো কি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এটা ছিল হচ্ছে টলেমির মতবাদ। তো টলেমির এই মতবাদটা মোটামুটি পঞ্চদশ শতাব্দী পর্যন্ত মেবি ছিল। তো পঞ্চদশ শতাব্দীর পরে এই টলেমির মতবাদটা আসলে সবাই ক্লিয়ারলি বুঝতেছিল না, বা এটাতে লিমিটেশন মোটামুটি কিছু ধরা পড়ে, এরকম কিছু। তো এটার পরে বিজ্ঞানী কোপারনিকাস, এটার পরে বিজ্ঞানী কোপারনিকাস বলে হচ্ছে না আসলে কি বলে, পৃথিবীকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে না, বা অন্য যে মহাজাগতিক বস্তু আছে এগুলো ঘুরে না, সূর্যকে কেন্দ্র করে অন্য মহাজাগতিক বস্তুগুলো ঘুরতে থাকে। এটা বলছিল হচ্ছে কোপারনিকাস। ঠিক আছে, কোপারনিকাস। তাহলে কি এখানে আরো কিছু কথা স্পেসিফিক ভাবে বলে দিছিল, সূর্যকে কেন্দ্র করে অন্যান্য যে মহাজাগতিক বস্তুগুলো আছে সেগুলো ঘুরতে থাকবে, এমনকি একটা কক্ষপথে ঘুরতে থাকবে। বাট ইনার কথার মধ্যে কিছু লিমিটেশন ছিল, যেমন লিমিটেশন গুলো হচ্ছে তোমার ধরো পর্যায়কাল নিয়ে কথা বলে নাই, তারপর হচ্ছে তোমার এটার কক্ষপথটা কেমন হবে, এইসব কিছু বিষয় নিয়ে কথা বলে নাই। তো এই সবগুলোকে সলভ করে ফাইনালি একটা ফর্মুলা আসছিল, যেটা তোমাদের বইয়ে আছে, ওটা হচ্ছে বিজ্ঞানী কেপলারের সূত্র। কেপলারের সূত্র, কেপলারের সূত্র, এগুলোই তোমরা পড়বা। ওকে, এগুলাই তোমরা পড়বা। ওকে, তো কেপলারের প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা ছিল হচ্ছে মহাবিশ্বের বা গ্রহগুলো
গ্রহগুলো কি হবে? গ্রহগুলো সূর্যকে দুটি ফোকাসে রেখে গ্রহগুলো কি সূর্যকে দুটি ফোকাসে রেখে অপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। অপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে এই কথা বলছিল। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্যাট মিন্স এটা যদি একটা এটা হচ্ছে অপবৃত্তাকার কক্ষপথ, তো এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস, এটা প্রাইম দিলাম। তো গ্রহগুলো কি হবে? এখানে থাকবে সূর্য, তো সূর্যকে কি দুইটা ফোকাসে রেখে এইভাবে উপবৃত্তাকার পথে চলতে থাকবে, এটা ছিল হচ্ছে তার প্রথম সূত্র। এটা কি তার প্রথম সূত্র ছিল। ওকে, লিখে ফেলো, সহজ জিনিস। তো প্রথম সূত্রের পরে যে ব্যাপারটা আছে, প্রথম সূত্রের পরে কি দ্বিতীয় সূত্র, গ্রহগুলো কি উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তারপরে বলছে হচ্ছে আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, প্রথম সূত্রকে বলা হয় কক্ষের সূত্র বা কক্ষপথের সূত্র। লিখে রাখো, প্রথম সূত্রটা কি? কক্ষপথের সূত্র। তো দ্বিতীয়টা হচ্ছে কি আবর্তন, দ্বিতীয়টা কি যেন বলে এটা, হ্যাঁ দ্বিতীয়টা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয়টা কি ছিল? ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফলের সূত্রটা কি? গ্রহগুলো যখন কক্ষপথে এভাবে ঘুরতে থাকবে, তখন ধরো একটা গ্রহ এখান থেকে ডি থেকে ইতে আসলো, আবার এই ফোকাসের রেসপেক্টে কাউন্ট করলাম, ডি থেকে ইতে আসছে। তারপরে ধরো এখান থেকে একইভাবে ই এফ, আর এখানে কি জিতে আছে। ওকে, এইভাবে চলতে থাকবে। তাহলে যে কোনো একটা ফোকাসের রেসপেক্টে যদি তুমি কাউন্ট করো, তাহলে এই যে প্রথম ফোকাসের রেসপেক্টে কাউন্ট করলাম, এখানে একটা ক্ষেত্রফল পাইছি না? পাইছি। তো একইভাবে এই ফোকাসের রেসপেক্টে যদি এদের সংযোজক রেখাগুলো কাউন্ট করি, তো এখানেও একটা ক্ষেত্রফল পাবো। এখানে কি টি সময় এখানে আসছে, ঠিক এই টি সময়ে এই যে এখানেও আসছে। এখানে যদি টি ইকুয়াল টু 5 সেকেন্ড হয়, এখানে 5 সেকেন্ডই হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলটা ইকুয়াল টু এই ক্ষেত্রফলটা হবে। দ্যাট মিন্স এখানে কি হবে? ডি ই এফ টা কার সমান হবে? ডি ই এফ টা হবে হচ্ছে সরি, এটা এফ না দিয়ে এইচ দিলাম, জি এইচ এফ দিলাম, দুইটা ক্ষেত্রফল সমান হবে। একইভাবে আমি তোমাকে এখন বলতে পারি, তোমাকে যদি কোশ্চেন করা হয় কোথায় গ্রহটা বেশি গতিশীল থাকবে, পজিশন 1 নাকি পজিশন 2? দেখি তো অ্যানসার দাও, পজিশন 1 নাকি পজিশন 2? কোথায় এটা বেশি বা এটার গতি বেশি থাকবে? তো কোথায় থাকবে? অ্যানসার দাও তো। থাকবে হচ্ছে এখানে, কারণ এখানে দেখা যাচ্ছে যদি এটা 5 সেকেন্ডে ধরো, আমি গেস করে নিলাম বা সাপোজ ধরতে পারো 5 সেকেন্ডে কি 1 নম্বর পজিশনে 100 মিটার গেছে। ওকে, তাহলে 1 সেকেন্ডে 1 নম্বর পজিশনে কত মিটার যাবে? 25 মিটার যাবে। তো 2 নম্বর পজিশনের জন্য দেখো, ধরো এটা হচ্ছে কত, এটা মোটামুটি অনেক কম দেখাচ্ছে। ধরো 5 সেকেন্ডে এখানে কত 60 মিটার গেছে, তো 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে 12 মিটার যাবে। তাহলে কোথায় ফাস্ট বেশি হবে? 1 সেকেন্ডে 25, 1 সেকেন্ডে 12, তাহলে এখানে বেশি ফাস্ট হবে। তো এগুলো তোমরা সিমুলেশনে দেখতে পারো। তো তুমি আজকে দেখবা স্কেপ স্কেপ ভেলোসিটি স্কেপ ভেলোসিটি ভেলোসিটি সিমুলেশন যাবা। তো এটাতে দেখলে আসলে গেস করতে পারবো, ব্যাপারগুলো আসলে দেখতে পারবা কোথায় ফাস্ট হয় কোথায় স্লো হয়। ওকে, তোলা শেষ করে বলো, তাহলে কি 1 নাম্বার পজিশনে বেশি গতিশীল থাকবে বা স্পিড বেশি থাকবে?
ওকে, কেপলার সূত্রের তৃতীয় সূত্রটা কি ছিল? তৃতীয় সূত্রটা হচ্ছে কি, এই যেটা হচ্ছে গ্রহ, সরি এটা হচ্ছে কক্ষপথ, এই ফোকাস, তাহলে ফোকাসটা বা কক্ষপথটা আবর্তন করতে একটা সময় লাগবে, এটাকে বলা হয় আবর্তন কালের সূত্র। আবর্তন কাল কার সমান হবে? আবর্তন কালের বর্গটা কার সমানুপাতিক হবে? এটা হবে a কিউবের সমানুপাতিক। তো a কিউবটা কি? a কিউবটাকে বলা হয় হচ্ছে অর্ধপরাক্ষ। অর্ধপরাক্ষ অর্ধপরাক্ষ তো অর্ধপরাক্ষটা কি? অর্ধপরাক্ষটাকে বলতে পারো হচ্ছে বৃহৎ অক্ষের অর্ধেক। তো আমরা জানি যারা কনিক্স পড়ে ফেলছি তারা আসলে জানি উপবৃত্তের দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে বৃহৎ অক্ষ, একটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তো ক্ষুদ্রাক্ষের অর্ধেক একটা অংশ থাকে, ওটাকে আমরা বি দিয়ে বি দিয়ে মেনশন করি। আর বৃহদাক্ষ যেটা আছে, বৃহদাক্ষ হচ্ছে 2b, টোটাল দৈর্ঘ্য। বৃহদাক্ষের অর্ধেক দৈর্ঘ্য কি হবে? বি হবে। তো এখানে হচ্ছে মেইনলি ওই বিটা, এটা হচ্ছে একটা ফোকাস, এটা একটা ফোকাস, তো এটা একটা কেন্দ্র থাকবে। ওকে, কেন্দ্র থাকবে না? তো এখন বৃহৎ অক্ষ কোনটা হবে? যেটার মেরু থেকে এই মেরু ডিসটেন্সটা বেশি থাকবে। কোথায় ডিসটেন্স বেশি? এখানে ডিসটেন্সটা বেশি, এখানে ডিসটেন্সটা কম। তাহলে এটাকে বলবো হচ্ছে বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষের অর্ধেককে বলবো হচ্ছে এই যেটা, টোটাল যদি 2b হয়, তো আমি a ধরলাম, এতটুকু টোটাল হচ্ছে 2a, টোটাল হচ্ছে কত? 2a। তাহলে এটা কত হবে? এটা হবে a। আর এটাকে বলা হয়েছে অর্ধপরাক্ষ। এ কে বলা হয়েছে কি? অর্ধপরাক্ষ। তাহলে টি স্কয়ার বাই এ কিউব ইকুয়াল টু কত হবে? কে হবে। তো এখান থেকে আবার কি লিখতে পারি? টি ওয়ান স্কয়ার বাই এ ওয়ান কিউব ইকুয়াল টু কত? টি টু স্কয়ার বাই এ টু কিউব ইকুয়াল টু কে। সোজা জিনিস, একদম সোজা। ওকে, আচ্ছা এখন তোমার আরেকটা কোশ্চেন আছে তোমাদের এখানে, বা কোশ্চেন আছে বলতে এটা তোমার নরমালি তোমার এক্সামে আসতে পারে। তো মহাকর্ষ সূত্রের মাধ্যমে কি করব? মহাকর্ষ সূত্রের মাধ্যমে কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ করো। তৃতীয় সূত্র প্রমাণ করো। এটা যদি বলে, এটা কিভাবে করব? মহাকর্ষীয় সূত্রের মাধ্যমে কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ করতে হবে আমাকে। তো প্রমাণটা করে ফেলি। তো দেখো, এফ এফ প্রাইম, একটা বস্তু আছে এম্বর, এখন পৃথিবীর ব্যাসার্ধ কত? বা আমরা এটাকে উপবৃত্তাকার চিন্তা না করে এটাকে আগে বৃত্তাকার হিসেবে চিন্তা করি, তাহলে আসলে সোজা হয়। এটাকে আমরা বৃত্তাকার হিসেবে চিন্তা করলাম, এই একটা বৃত্ত আছে। তো এটা হচ্ছে তোমার সান, সূর্য। তো এখানে একটা গ্রহ আছে, পৃথিবী ধরতে পারো, আমরা পৃথিবী নিয়ে হিসাব করি। তো পৃথিবীর একটা ভর আছে, ওকে, পৃথিবীর একটা ভর আছে। আচ্ছা, পৃথিবী কি রোটেট করতেছে বা ঘুরতেছে? এখন বলতো, পৃথিবীটা যখন ঘুরতে থাকবে তখন এর মধ্যে, আচ্ছা আমরা এই জিনিসটা জানি না, যখন একটা বস্তুকে ধরো সুতার মাথায় এখানে বাঁধলাম, সুতার আরেকটা মাথায় একটা বল বাঁধছি, বল বাঁধার পর এটাকে এইভাবে ঘোরাচ্ছি, তারপরে কি আমরা এই জিনিসটা ফিল করি যে আমার কলমে বা আমার আঙ্গুলে একটা টান অনুভব হয় কিনা বলতো? এই জিনিসটা ফিল হয়, আমাদের একটা টান অনুভব হয়। এই টানটা কেন অনুভব হয়? টানটা অনুভব হয় হচ্ছে এই জন্যই, যখন বস্তুটা ঘুরতে থাকে তখন ওই বস্তুটার ওয়েটের জন্য বস্তুটা কেন্দ্রের বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখায়। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বলটা যখন প্রডিউস হয় বা সৃষ্টি হয়, কেন্দ্রমুখী বলের অপোজিটে আরেকটা বল তৈরি হয়, এটাকে বলা হয়েছে কেন্দ্রবিমুখী বল। ওটাকে বলা হয়েছে সিউডো ফোর্স বলতে পারো বা কাল্পনিক ফোর্স বলতে পারো, কাল্পনিক বল বলতে পারো। তো
এখানে আমি তোমার ওই কাল্পনিক বলটাকে নিয়ে কাজ করব, তাহলে তোমাদের জন্য অ্যানালাইসিসটা সহজ হয়। তো এখন কি, ধরো তোমার এটা হচ্ছে তোমার হাতের আঙ্গুল, হাতের আঙ্গুলের মাথায় সুতা দিয়ে একটা বেঁধে দিছো, পৃথিবীটা ঘুরতেছে, পৃথিবী যখন ঘুরতে থাকবে, ঘুরতে থাকার ফলে কি একটা ফোর্স তৈরি হবে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল আসছে কারণে কি অপোজিট দিকে একটা নতুন ফোর্স তৈরি হবে, নতুন ফোর্স না আসলে ওই সেম পরিমাণ ফোর্সই অপোজিট দিকেও তুমি ফিল করতে পারবা, ওটাকে বলা হয়েছে কেন্দ্রবিমুখী বল। তো এফসি এদিকে থাকবে, তাহলে এখন কথা হচ্ছে এই এফসিটাকে ব্যালেন্স করবে কি, অবশ্যই মহাকর্ষ বল, এদের মহাকর্ষ বল, এদের মাঝে যে মহাকর্ষ বল থাকবে এই মহাকর্ষ বলটা ব্যালেন্স করবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু এফসি হবে। তো মহাকর্ষ বল এফ ইকুয়াল টু কত হবে, এখানে জি ইনটু ক্যাপিটাল এম, এটা হচ্ছে সূর্যের বল ক্যাপিটাল এম, আর পৃথিবীর বল হচ্ছে স্মল এম, ডিভাইডেড বাই তাদের ডিসটেন্স আর স্কয়ার ইকুয়াল টু এফসি কি, এটা তোমরা নিউটনিয়ান মেকানিক্সের পড়তে পড়বা কিছুদিন পর, এম বি স্কয়ার বাই আর এর সমান। তাহলে এই বলটা কত হবে, এটা হবে এম বি স্কয়ার বাই আর এর সমান। ওকে, এম বি স্কয়ার বাই আর এর সমান। তো এখান থেকে কি কি কাটা যাবে, এখান থেকে কাটা যাবে হচ্ছে জি এম, এই এম আর এই এম কাটা যায়, বাই আর ইকুয়াল টু কত হবে, পি স্কয়ার বাই 1। ওকে, আমরা আরেকটা জিনিস জানি কি, যখন একটা বস্তু একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে তার একটা আবর্তনকাল থাকে। তো আমরা কি s ইকুয়াল টু vt এই ফর্মুলাটা তো জানি, তো t ইকুয়াল টু কি জানি, s বাই b জানি। তো এখন একটা বস্তু যখন এটার বৃত্তাকার পথে ঘুরতে থাকবে তখন তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, অবশ্যই তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে হবে। এখানে পরিধি কত হবে, 2 পাই ইনটু r হবে। ওকে, আর এটা একটা ভেলোসিটি থাকবে, এটাকে বলা হবে রৈখিক ভেলোসিটি। তাহলে কি এটাকে বলবো তখন কি পর্যায়কাল বলবো বা আবর্তনকাল বলবো। আবর্তনকাল t ইকুয়াল টু কত, এত। তো তাহলে এখান থেকে b ইকুয়াল টু কত হবে, b ইকুয়াল টু আসবে হচ্ছে 2 পাই r বাই t এর সমান। ওকে, আমরা b টাকে রিপ্লেস করে দেই। তো b টাকে রিপ্লেস করলে কি আসে, vgm বাই r ইকুয়াল টু কত, b টাকে রিপ্লেস করলে আসবে হচ্ছে 2 পাই r বাই t স্কয়ার এর সমান হবে। ওকে, তো এখান থেকে লিখতে পারবো হচ্ছে gm বাই r ইকুয়াল টু, এখান থেকে 4 পাই স্কয়ার বাই t স্কয়ার ইনটু r স্কয়ার। এখানে কনস্ট্যান্ট কি কি আছে, কনস্ট্যান্ট gm আর 4 পাই স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, তো t স্কয়ার ইকুয়াল টু কত, t স্কয়ার ইকুয়াল টু r কিউব ইনটু 4 পাই স্কয়ার বাই কত gm, যদি ভুল না করে থাকি এটাই হওয়ার কথা, 4 পাই স্কয়ার বাই am বা gm। তো t স্কয়ার ইকুয়াল টু হবে a কিউব ইনটু 4 পাই স্কয়ার ইনটু কি gm। তো এই জিনিসটা কি কনস্ট্যান্ট, তো আমরা কি জানি একটা সমানুপাতিক ধ্রুবক তুলে দিলে কনস্ট্যান্ট আসে, আর কনস্ট্যান্ট কে তুলে দিলে সমানুপাতিক ধ্রুবকটা বা কি বলে সমানুপাতিক সাইনটাকে তুলে দিলে কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্টটাকে তুলে দিলে সমানুপাতিক সাইন আসবে। টি স্কয়ার সমানুপাতিক কি, এখানে a কিউব আর কিউব আর কিউব। তো এইটাই হচ্ছে মেইনলি কেপলারের সূত্র। তো এটা হচ্ছে মেইনলি কেপলারের সূত্র, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এখন কক্ষপথটা হচ্ছে বৃত্তাকার, দ্যাটস ওয়াই এটা কি হইছে আর হইছে। যদি বৃত্তাকার না হয় উপবৃত্তাকার হইতো তাহলে এটাকে আমরা কি লিখতাম, এটাকে লিখতাম হচ্ছে টি স্কয়ার সমানুপাতিক a কিউব। এর পরিচয় হচ্ছে অর্ধপরাক্ষক। তো এখানে আরেকটা জিনিস তুমি জানি নাও বা লিখে রাখবা, এই যে একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটাকে তুলে দিলাম, এই কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি যদি ভ্যালুগুলো বসাও 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই কত g ইনটু m। mটা কি, mটা হচ্ছে সূর্যের ভর ক্যাপিটাল m, সূর্যের ভরটা বের করবা বা তুমি জানো। তো বসাইলে এটা একটা ভ্যালু পাবা, ভ্যালুটা হচ্ছে 2.97 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটার ভ্যালু হচ্ছে 2.97 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, এই ভ্যালুটা পাবা, এটা সবসময় মুখস্থ করে রাখবা, বা এটার এককটা হচ্ছে কি, এককটা বের করা যাবে, এককটা হচ্ছে s স্কয়ার m ইনভার্স 3, s স্কয়ার m ইনভার্স 3। ওকে, এই একটা কনস্ট্যান্ট, এটা বের করা যাবে। আর এই ভ্যালুটা এখানে সূর্য বসাইছি, সূর্যের জন্য এটা আসছে, সরি এখানে পৃথিবী বসাইছি, পৃথিবীর জন্য এটা আসছে। আর দিন শেষে তো পৃথিবীর ভরটা কাটাই গেছে সব জায়গা থেকে, সব জায়গা থেকে কি পৃথিবীর ভরটা কাটা গেছে না। এখানে যদি মঙ্গল বসাইতাম মঙ্গলের ভরটা কাটা যেত,
তুমি যাই বসাও, ধরো আমাকেই বসাই দিলে, আমি হ্যাংলা পাতলা একটা মানুষ আছি, ধরো আমাকে বসাই দিছো এখানে, তো আমাকে বসাই দিলে কি হতো, আমাকে বসাই দিলে আমার বরটা কাটা যেত, ঠিক আছে। তো আলটিমেটলি এই কে এর ভ্যালুতে কোনো ইফেক্টই পড়তো না, 4 পাই স্কয়ার বাই জি থাকতো। তাহলে কি কে এর ভ্যালুটা সকল গ্রহের জন্য সেম হবে। আর সেম ভ্যালুটা কত, 2.97 ইন্টু 10⁻⁻19। ওকে, এটাই, এটা হচ্ছে কেপলারের মহাকর্ষের তৃতীয় সূত্র থেকে, তৃতীয় সূত্র কেন হবে, মহাকর্ষের সূত্র থেকে কেপলারের তৃতীয় সূত্রটা প্রমাণ করতে হবে, বা প্রমাণ এটা। তো শেষ হলো না, এইটা শেষ হইলো। ওকে, আমরা একটু কাটি, মিশাই ফেলি। তো লিখে রাখো, কষ্ট করে, কষ্ট করে লিখে রাখো। আচ্ছা, তো এটা তো গেল। তো আমরা ছোট্ট ছোট্টবেলা আমরা আরেকটা জিনিস শিখছিলাম। তো কি শিখছিলাম বলো তো আমাকে, বলো তো কি শিখছি। তো এফ ইকুয়াল টু কি শিখছিলাম, জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার। দ্যাট মিনস ধরো পৃথিবীর সারফেসে একটা বস্তু আছে, পৃথিবীর সারফেসে একটা বস্তু আছে, ওকে। এই সারফেসের বস্তুটাকে কি করবে, এই সারফেসের বস্তুটা পৃথিবীর কেন্দ্রটাকে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলের মানটা হচ্ছে এইটা। তো একইভাবে এখানে আরেকটা আকর্ষণ বল পাবো, এটা হচ্ছে এফ ইকুয়াল টু এম জি এর সমান, এফ ইকুয়াল টু কত, এম জি। তো দিন শেষে এই দুইটা জিনিস কিন্তু ইকুয়াল, যেহেতু এখানে মহাকর্ষ বল, এটা একটা মহাকর্ষ বল, এটা একটা মহাকর্ষ বল, দিন শেষে কি দুইটা জিনিস ইকুয়াল। তো আমরা কি লিখতে পারি, জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার ইকুয়াল টু এখানে কত হবে, ইকুয়াল টু হবে এখানে এম জি। এখান থেকে দেখো তো কি কি কাটা যাবে, এই যে পিচ্ছি একটা এম দেখা যাচ্ছে, এই পিচ্ছি একটা এম দেখা যাচ্ছে, দুইটা এম কাটা যাবে। তো আলটিমেটলি এখানে থাকবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। তো বুঝাইতে পারলাম, এটা এটা কিসের সূত্র বলো তো, কিসের সূত্র এটা, এটা কিসের সূত্র, এটা হচ্ছে অবিকর্ষ ত্বরণের সূত্র। আচ্ছা, এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে আর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো তো এই এই কি বলে, এই অবিকর্ষ ত্বরণের সূত্রে, সূত্রটা কার কার উপর ডিপেন্ড করতেছে, অনলি এম এর উপর ডিপেন্ড করতেছে। দেখো ব্যাসার্ধ পৃথিবীর জন্য সবসময় সেম থাকবে, অন্য গ্রহ হইলে চেঞ্জ হবে, আমরা অন্য গ্রহ নিয়ে চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি হচ্ছে পৃথিবী নিয়ে, পৃথিবীর জন্য কি আকর্ষণ বা ব্যাসার্ধটা সবসময় সেম থাকবে। তাহলে এটা ডিপেন্ড করতেছে অনলি অনলি কার উপর, পৃথিবীর ভরের উপর, বস্তুর ভরের উপর ডিপেন্ড করতেছে না, যেটা কি যে বস্তুর ভরের উপর ডিপেন্ড করতেছে না। ওকে, তাহলে কি তুমি যদি একটা ধরো 1 গ্রাম ভরের একটা পাথরের টুকরা ফেলে দিছো, আর 10 গ্রাম 10 কেজি ভরের একটা পাথরের টুকরা ফেলে দিছো, বা উপরে একটা পাথর পাথর আছে পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে একটা পাথর আছে, তাহলে দুইটার জন্য কি, দুইটার জন্য সেম পরিমাণ অভিকর্ষ ত্বরণ ফিল করবে, অভিকর্ষ ত্বরণ কি ফিল করবে। ওকে, তাহলে এটা দেখতে পারলাম। আচ্ছা, এখন তোমার কাছে কি মনে হয়, যদি একটা বস্তুকে পৃথিবীর সারফেস থেকে ধরো মিটার উপরে নিয়ে গেছি, মিটার উপরে নিয়ে গেছি, তখন কি হবে তোমার কাছে কি মনে হয়, তোমরা বিভিন্ন রিলস ভিডিওতে দেখছো, দেখে থাকতে পারো, তো ওখানে কি হবে, অভিকর্ষ ত্বরণটা কি কম হবে নাকি বেশি হবে, এরকম কিছু একটা বলো তো, কম হবে নাকি বেশি হবে, অবশ্যই কম হবে। কারণ আমরা কি জানি, জি ইকুয়াল টু কত জানি, জি এম বাই আর স্কয়ার। তো আর যত বাড়তে থাকবে অভিকর্ষ ত্বরণের মানটা তত কমতে থাকবে। তো এখান থেকে কি রিলেশনটা হচ্ছে, জি সমানুপাতিক 1 বাই আর স্কয়ার। অভিকর্ষ ত্বরণটা তুমি যত উপরের দিকে যাইতে থাকবা, অভিকর্ষ ত্বরণের মানটা তত কমতে থাকবে। ওকে, ধরো এখান থেকে এটাকে ইকুয়েশন 1 দাও, আর স্মল আরটাকে বাদ দিয়ে ক্যাপিটাল আর বসাই দিই। হ্যাঁ,
ধরো এই বস্তুটা এখানে ছিল, এটার বড় হচ্ছে স্মল এম, এটার বড় হচ্ছে স্মল এম, এখানে ছিল, এখান থেকে সরাইয়া আমি এই যে এখানে নিছি, এখানে থাকা অবস্থায় এটার অভিকর্ষ ত্বরণ কত, এত। তো ধরো এটাকে এই যে এখানে নিয়ে গেছি, তো এখানে আমার অভিকর্ষ ত্বরণটা বের করতে হবে, যে জি প্রাইম ইকুয়াল টু হোয়াট। তো জি প্রাইমটা কত হবে, জি প্রাইমটা হবে জি এম বাই আর স্কয়ার। আর এখানে আর কত হবে, আরটা হবে এই ক্যাপিটাল আর প্লাস এইচ এর সমান, দ্যাট মিন্স আর প্লাস এইচ এর সমান, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়েশন 2। তো এখন আমি ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2 করে দেখি তো কি হয়। ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2 করলে জি এম বাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু আর প্লাস এইচ ডিভাইড বাই কত, জি এম, এটা আসে। তো এখান থেকে কি কি কাটা যাবে, এটা কাটা যাবে। তো থাকে হচ্ছে আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার ইকুয়াল টু কত, 1 প্লাস এইচ বাই আর স্কয়ার। ওকে, এটা থাকে। তাহলে কি জি বাই জি প্রাইম ইকুয়াল টু এটা আসতেছে। তো এখন আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে জি প্রাইমটা। তো এটাকে আমি উল্টায় দিই, জি প্রাইম বাই জি ইকুয়াল টু কত হবে, 1 বাই 1 প্লাস এইচ বাই আর স্কয়ার আসে, স্কয়ার। ওকে, দেন এটা থেকে আবার এটাও লিখতে পারি, 1 প্লাস এইচ বাই আর টু দ্য পাওয়ার মাইনাস 2। দ্যাট মিন্স এখান থেকে আমি ফাইনালি লিখতে পারবো জি প্রাইম ইকুয়াল টু জি ইনটু 1 প্লাস এইচ বাই আর টু দ্য পাওয়ার মাইনাস 2। এটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। মনে রাখবা, যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় কোনো একটা বস্তু থাকে, তাহলে ওই বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণ কত হবে, এইটা। ওকে, তো তোলা শেষ হলে বলো। আচ্ছা ঠিক আছে, দেখো তো এটা গেল। তো এটা পর, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখানোর আছে। তো কি দেখছিলাম এখানে, কি পাইলাম, জি প্রাইম ইকুয়াল টু কত ছিল, জি ইনটু 1 প্লাস এইচ বাই আর টু দ্য পাওয়ার মাইনাস 2। তো এই জিনিসটাকে যদি দ্বিপদী বিস্তৃতি করো, আমরা তো দ্বিপদী বিস্তৃতি এসএসসি থেকে পড়ে আসতেছি, দ্বিপদী বিস্তৃতি করলে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 2h বাই আর। তো এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা, এইচ উচ্চতার জন্য, এইচ উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের ফর্মুলা। বাট এটাকে আমি সবসময় সাজেস্ট করব না, সবসময় সাজেস্ট করব না। বাট তোমার ধরো এক্সামে, ধরো ঢাকা ইউনিভার্সিটি এক্সামে তোমার হাতে ক্যালকুলেশন করতে হবে, তখন তুমি চাইলে এটাতে করতে পারো, এটাতে করলে তোমার হাতে ক্যালকুলেশনটা ইজি হয়। বাট এটা হচ্ছে লয়েস্ট ডিসটেন্স বা লয়েস্ট হাইট এর জন্য, এটা হচ্ছে লয়েস্ট হাইটের হাইট, এইচ ই আই জি এইচ টি। নিম্ন উচ্চতার জন্য এটা কি, এটা হচ্ছে সর্বোচ্চ বা যে কোনো উচ্চতার জন্য এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বাট এটা যদি করো, এটা হচ্ছে লয়েস্ট ডিসটেন্স, লয়েস্ট হাইটের জন্য। কেন লয়েস্ট হাইট, তো এটাকে যখন করা হয়, কি বলে দ্বিপদী বিস্তৃতি করা হয়, দ্বিপদী বিস্তৃতি করার পর লাস্টে কিছু টার্ম বাদ দিয়ে এই জিনিসটাকে রাখা হয় আর কি, কিছু জিনিসকে নেগলেক্ট করা হয়। তো ওই নেগলিজিবল ভ্যালুটার আসলে ওই ভ্যালুটা নেগলেক্ট করার কারণে অ্যাকচুয়াল যে অভিকর্ষ ত্বরণটা তুমি এই উচ্চতায় পাইতা বা পাওয়ার কথা ছিল, ওই জিনিসটা পাবা না এই ফর্মুলাটা ইউজ করলে, কিছু কম আসবে আর কি, এটাই। তবে তেমন খুব একটা কম আসবে না, হালকা একটু কম আসবে। তো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। বাট হাতে ক্যালকুলেশনের জন্য তুমি এটা করতে পারো। না
ওকে, তো গেল। তারপরে এখন হ্যাঁ, আমি তো উচ্চতায় গেলাম, উচ্চতায় যাওয়ার পর দেখা গেছে আমার অভিকর্ষ ত্বরণটা কমে গেছে। তো এখন বলো তো, আমি যখন ধরো পৃথিবীকে গর্ত করে আমরা নিচের দিকে যাইতেছি, তো নিচের দিকে যাওয়ার সময় বা কেন্দ্রের দিকে যাচ্ছি আমরা, কেন্দ্রের দিকে যাওয়ার সময় কি আমাদের অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে না, অবশ্যই পরিবর্তন হবে। কেন্দ্রের দিকে, যত কেন্দ্রের দিকে যাইতে থাকবো অভিকর্ষ ত্বরণের মানটা তত বাড়তে থাকবে, তাই না? বাড়তে থাকবে না, এখানে কমতে থাকবে। আর এখানে এখানে তুমি জি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার এই জিনিসটাকে ইউজ করতে পারবে না, করা যাবে না। আচ্ছা, তাহলে এখন কিভাবে করব? হ্যাঁ, ওটা একটু দেখি, চেষ্টা করে দেখি কি হয়। আচ্ছা, এটা বলার আগে আমাকে বলো, কোথায় পৃথিবীর সারফেসে কোথায় অভিকর্ষ ত্বরণের মানটা সবচেয়ে বেশি থাকে? কোথায় অভিকর্ষ ত্বরণের মান বেশি থাকে এই জিনিসটা দেখবা। তো দেখো, এটা হচ্ছে অভিকর্ষ বা বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে কি বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, আর এটাকে বলা হয় হচ্ছে মেরু অঞ্চল। তো বলতো, পৃথিবীর কোন দিকটা একটু বেশি চাপা থাকে? মেরু অঞ্চলের দিকটা একটু বেশি চাপা থাকে, বিষুবীয় অঞ্চল একটু বেশি দূরে থাকে। তো আমরা কি দেখছিলাম, পৃথিবীর সারফেসে কোন একটা পয়েন্টে বস্তু রাখতেছি, তো ওটার জন্য জি এম বাই কি আর স্কয়ার এই একটা ফর্মুলা দেখছি। তো এখান থেকে যেহেতু এটার ডিসটেন্সটা বেশি থাকবে, এটা ডিসটেন্সটা বেশি থাকবে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণের মানটা যা পাবো, এখান থেকে এখানে ডিসটেন্সটা যেহেতু এটার তুলনায় কম, তাহলে এখানে অবশ্যই অভিকর্ষ ত্বরণের মানটা একটু বেশি পাবো। বোঝা গেছে? কারণ কি জি সমানুপাতিক 1/r², আর যত বাড়বে ডি এর মানটা তত কমবে, আর যত কমবে ডি এর মানটা তত বাড়বে। তাহলে কি এখানে অভিকর্ষ ত্বরণের মানটা কম হবে? হ্যাঁ, এখানে অভিকর্ষ ত্বরণের মানটা কম হবে, এখান থেকে আস্তে আস্তে তুমি এখানে যাও অভিকর্ষ ত্বরণ বাড়বে, এখান থেকে এই পয়েন্টে যাও অভিকর্ষ ত্বরণ বাড়বে, এখানে যাও অভিকর্ষ ত্বরণ বাড়বে, কারণ এখান থেকে তোমার গ্রাজুয়ালি আর এর ভ্যালুটা এদিকে, তুমি মেরুর দিকে যত যাবা অভিকর্ষ আর এর ভ্যালুটা বাড়তে থাকবে, সরি আর এর ভ্যালুটা কমতে থাকবে, দ্যাটস ওয়াই কি অভিকর্ষ ত্বরণের মানটা বাড়তে থাকবে। তো মেরুতে গিয়ে তুমি সর্বোচ্চ পরিমাণ অভিকর্ষ ত্বরণ পাবা। তোমার এই ভ্যালুটাও জেনে নিবা, বইয়ে দেওয়া আছে এক্স্যাক্টলি মনে নাই, এটাও জেনে নিবা। আবার এখান থেকে তুমি আসতে থাকো, অভিকর্ষ ত্বরণের মানটা এখানে আবার সর্বনিম্ন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপারটা। বাট আদর্শ ধরা হয় কোনটা? সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে এই যে পয়েন্টটা আছে, এটাকে ধরা হয় হচ্ছে আদর্শ বা অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল না, এটাকে বলা হয় হচ্ছে আদর্শ। আদর্শ অভিকর্ষ ত্বরণ ধরা হয় এই পয়েন্টে। ঠিক আছে, এটা সহজ জিনিস, এটা এসএসসি তে পড়ছি। আচ্ছা, এখন গভীরতায় আমরা অভিকর্ষ ত্বরণটা বের করতে চাই। ধরো এই হচ্ছে একটা পৃথিবী, ঠিক আছে, এই হচ্ছে তোমার পৃথিবীটা। ধরো এটা বেশি ছোট হয়ে গেছে, এত ছোট হলে হবে না। এই হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এই হচ্ছে কেন্দ্র। তো এখানে একটা বস্তু ছিল, এটার ভর হচ্ছে স্মল এম। বস্তু বা আমি এটাকে কি বলবো, হ্যাঁ বস্তুই ধরি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে স্মল এম। ওকে, দেখো এখন, তাহলে ভর হচ্ছে কত? স্মল এম, তাহলে ভলিউম অবশ্যই একটা আছে, এম ইকুয়াল টু কত বলতে পারি? রো বি বলতে পারবো। ওকে, সারফেস, একদম সারফেসে আছে, এম ইকুয়াল টু রো বি বলতে পারবো। যেহেতু গোলাকার বস্তু ধরে নিছি, তো এটা কি হবে? 4/3 পাই আর কিউব, এটার ব্যাসার্ধ হবে কত? এই কি বলতেছে উল্টা পাল্টা, এটা হবে না। তো দেখো, তো এম ভরের বস্তুটা আছে এখানে, ঠিক আছে, এখানে এম ভরের বস্তুটা আছে। তো এখন বলো তো, এম ভরের বস্তুটাকে কে আকর্ষণ করবে? পৃথিবীর টোটাল ভলিউম বা টোটাল ভরটা কি করবে? এই ছোট এম ভরের বস্তুটাকে আকর্ষণ করবে। ওকে, টোটাল ভরটা কি করবে? ছোট এম ভরের বস্তুটাকে আকর্ষণ করবে, এতটুকু জানি আমরা। তাহলে আমরা পৃথিবীর ভরটাকে কাউন্ট করি, এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু হবে হচ্ছে রো বি, ঠিক আছে, এম ইকুয়াল টু রো বি। তো রো থাকলো, পৃথিবীর আয়তন বলো তো, আয়তন হবে 4/3, যেহেতু একটি গোলাকার শেপ, 4/3 পাই আর কিউব হবে, ঠিক আছে, 4/3 পাই আর কিউব।
4/3 পাই রো আর কিউব। এটা হচ্ছে পৃথিবীর ভর, ঠিক আছে। এটা যদি পৃথিবীর ভর হয় তাহলে এখন আমরা কি করতে পারি বলো তো আমাকে। আমরা ফর্মুলায় এই জিনিসটাকে যদি বসাই, হ্যাঁ ফর্মুলায় যদি এই জিনিসটা বসাই, এটা কি ছিল, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার ইকুয়াল টু, এখানে যদি ক্যাপিটাল জি আর এমটা বসাই দেই 4/3 কত পাই রো আর কিউব বসাই, তাহলে এখানে হচ্ছে আর স্কয়ার থাকবে। ওকে, আলটিমেটলি আর স্কয়ার আর কিউব কেটে যাবে, থাকবে শুধু আর। এখান থেকে 4/3 পাই রো জি আর লিখতে পারি। তো এটা কি, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে কোন একটা বস্তুর জন্য অভিকর্ষজ ত্বরণ, যদি এখানে ঘনত্বটা দেওয়া থাকে, মনে থাকবে যদি ঘনত্বটা দেওয়া থাকে তাহলে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তুর জন্য অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা হবে এটা। লিখে ফেলো, সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো। তো এটা লেখা শেষ হইলে আমি এটাকে সুন্দর করে এখানে লিখে রাখি 4/3 পাই রো জি আর, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে কোন একটা বস্তুর জন্য অভিকর্ষজ ত্বরণ। ওকে, ঠিক আছে। এখন এই বস্তুটাকে আমরা এই যে এখানে নিয়ে আসছি, এখন আমাকে বলো এই যে বস্তুটাকে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর পৃথিবীর ভরের ঠিক কতটুকু অংশ এই বস্তুটাকে আকর্ষণ করবে বলতে পারবা? অবশ্যই বলতে পারা উচিত, তো কতটুকু অংশ আকর্ষণ করবে? তুমি যদি এটাকে বা এখান থেকে যতটুকু ডিসটেন্স এটার হবে এতটুকু সমান যদি ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা গোলক আঁকো, কাল্পনিক গোলক, এই কাল্পনিক গোলকের যতটুকু ভর হবে ঠিক ততটুকুই ভরই এই ছোট্ট কিউট ভরটাকে আকর্ষণ করবে, ঠিক আছে, ছোট্ট কিউট ভরটাকে আকর্ষণ করবে। তো এখন আমার কাজ হচ্ছে এই এই যে কাল্পনিক গোলকটা চিন্তা করছি, কাল্পনিক গোলকটার আয়তনটা বের করা। আচ্ছা, আমি ধরে নিলাম এখান থেকে বা সারফেস থেকে h মিটার নিচে বা গভীরতায় আমি নামাইছি এটাকে, h মিটার গভীরতায় নিছি। তো এখন তাহলে এতটুকু ডিসটেন্স কত হবে? বলো তো? এতটুকু হবে r মাইনাস h এর সমান, সোজা জিনিস, r মাইনাস h এর সমান। শেষ করো, ভিডিও দেখলাম, ভিডিও উল্টে গেছে, ঠিক করছে পরে কি হবে, r মাইনাস h এর সমান হবে, ঠিক আছে। তো এখন আমার এই ছোট্ট কাল্পনিক যে গোলকটা ছিল, এই কাল্পনিক গোলকের আয়তনটা বের করতে হবে। তো আমি ধরে নিলাম কাল্পনিক গোলকের ভর হচ্ছে এইটা, তাহলে কি হবে m ইকুয়াল টু কত, এটার ঘনত্বের তো কোনো পরিবর্তন করবে না, ঘনত্ব যা ছিল তাই থাকবে, ঘনত্ব ধরলাম রো, তারপরে কি হবে v, আয়তনের পরিবর্তন করবে, তো রো ইনটু ভি আয়তনের পরিবর্তন 4/3 পাই। এখন বলো তো এই ছোট্ট গোলকটার ব্যাসার্ধ কত? এই যে r মাইনাস h, 4/3 পাই r মাইনাস h কিউব। দ্যাট মিন্স এখান থেকে আসা হচ্ছে 4/3 পাই রো r মাইনাস h কিউব। ওকে, এটা পাইলাম। তো এখন আমার কাজ হচ্ছে আমি এই পয়েন্টে অভিকর্ষজ ত্বরণটা বের করতে চাচ্ছি, তো অভিকর্ষজ ত্বরণটা কি হবে, g ইনটু ক্যাপিটাল M বাই কত, r মাইনাস h হোল স্কয়ার, যতটুকু ডিসটেন্স। তো আমি বসাইলাম g ইনটু m হচ্ছে 4/3 পাই রো r মাইনাস h কিউব। দ্যাট মিন্স এখানে কত আসে, r মাইনাস h হোল স্কয়ার থাকে। তো এখান থেকে ফাইনালি লিখতে পারি 4/3 পাই রো জি, জি কই থেকে আসবে, ক্যাপিটাল জি, এটা পাই রো জি আর মাইনাস এইচ, এই জিনিসটাকে আমরা লিখতে পারি। এটা হচ্ছে ইকুয়েশন 2, ঠিক আছে, ইকুয়েশন 2। তো এই জিনিসটাকে আমরা কিউট করে বা সুন্দর করে এই যে এখানে লিখে রাখি, এখানে লিখলে হবে 4/3 পাই রো জি ইনটু r মাইনাস h, এটা হচ্ছে ইকুয়েশন 1,
এটাকে ধরবো হচ্ছে ইকুয়েশন 2। আশা করি লেখা শেষ। তো মিশাই ফেললাম। ওকে, গেল। তো এখন আমার লাগবে হচ্ছে এই জি প্রাইমটা লাগবে। তো এখন আমি জি প্রাইম বাই ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1 করলে কত হবে? 4/3 বাই এগুলো কাটা যাবে, আলটিমেটলি থাকবে হচ্ছে জি ইনটু আর মাইনাস এইচ বাই এখানে থাকবে হচ্ছে জি আর। দ্যাট মিন্স এখান থেকে আর মাইনাস এইচ বাই আর ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস এইচ বাই আর হবে, এইচ বাই আর হবে। তাহলে জি ইকুয়াল টু কত আসে? জি প্রাইম ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর। এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার গভীরতায় কোন একটা বস্তুর অভিকর্ষ ত্বরণ। তো বুঝাইতে পারলাম? এটা তোমার ঠাডা মুখস্থ করতে হবে এই ফর্মুলাটা। ওকে, এই ফর্মুলাটা ঠাডা মুখস্থ করতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখাই, এটা একটু মনে রাখবা। জি প্রাইম, এখানে জি প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি? জি প্রাইম সমানুপাতিক আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ। তো আর মাইনাস এইচটা কি? আর মাইনাস এইচটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যতই উপরের দিকে যাইতে থাকবা তাহলে তোমার জি এর মানটা বাড়তে থাকবে। পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যতই উপরের দিকে যাইতে থাকবা জি এর মানটা বাড়তে থাকবে। বুঝা গেছে? এটা লিখে রাখো, সাইডে লিখে রাখো। পৃথিবীর কেন্দ্র থেকে যতই উপরের দিকে যাব পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত ততটুকু অংশে আমার অভিকর্ষ ত্বরণটা কি বাড়তে থাকবে। ওকে, মিশাইলাম এটা, ঠিক আছে? তো এখানে দেখো তো, আমি যদি এইচ ইকুয়াল টু আর করে ফেলি, এইচ ইকুয়াল টু আর করে ফেলা মানে কি? এইচ ইকুয়াল টু আর করে ফেলা মানে হচ্ছে এই পয়েন্টটা আসলে এই পয়েন্টটা কি আসলে এই পয়েন্ট না, এই পয়েন্টটা আসছে আমি এইচ মিটার নিচে নামাইছি, দ্যাট মিন্স আর মিটার নিচে নামাইছি, এটা কেন্দ্রে চলে আসবে, কেন্দ্রে চলে আসবে। এটা হচ্ছে কি? এটা কেন্দ্র হয়ে যাবে, এটা তখন কেন্দ্র হয়ে যাবে। তো জি প্রাইমটা কত হবে তখন? জি প্রাইমটা হবে জি ইনটু 1 মাইনাস 1, দ্যাট মিন্স 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে কোন একটা বস্তুর অভিকর্ষ ত্বরণের মান কত হবে? অবশ্যই 0 হবে। ঠিক আছে? আর আরেকটা কথা তোমাদের আগেই বলে দেওয়া উচিত ছিল, লিখে রাখো ওজন কাকে বলে। ওজন কাকে বলে এটা আমরা আগেও জানি, আগেও পড়ছি। কোন একটা বস্তুকে পৃথিবী যে বলে তার নিচের দিকে টানবে তাকে বলবো হচ্ছে ওজন, তাই না? তাহলে F ইকুয়াল টু কত? F ইকুয়াল টু হচ্ছে mg। এটা একক কত? এটা একক হচ্ছে নিউটন। ঠিক আছে? এটা হচ্ছে ওজনের ফর্মুলা। তো লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। তাহলে কেন্দ্রে কি? কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য, তাহলে কেন্দ্রে কি? ওজন শূন্য হবে। তাহলে কেন্দ্র থেকে আমি যত উপরের দিকে যাইতে থাকবো অভিকর্ষ ত্বরণের মানটা বাড়তে থাকবে, আবার পৃষ্ঠ থেকে যখন নিচের দিকে নামতে থাকবো অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকবে। এই হচ্ছে ওভারঅল কাহিনী। ওকে, লেখা শেষ হইলে বলো। ওকে, জিরো কস আপলোডেড থাকবে না আপলোডেড থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা গ্রাফ দেখতে পারি আমরা। গ্রাফটা হচ্ছে তোমার, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। ওকে, আমি এটাকে ধরলাম পৃথিবীর কেন্দ্র। তো এটা হচ্ছে তোমার এইদিকে তোমার দূরত্ব বলতে পারি, বা পৃথিবীর কেন্দ্র থেকে সারফেসের দূরত্ব বা পৃষ্ঠের দূরত্ব। তো তুমি পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যতই যাবা, ধরো এটা রেডিয়াসে আসলা বা পৃষ্ঠে আসলা, তো আমরা কি দেখছিলাম? জি প্রাইম ইকুয়াল টু বা জি প্রাইম সমানুপাতিক আর মাইনাস এইচ। এটার পরিচয় ছিল হচ্ছে কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব, কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব। তাহলে এখান থেকে y ইকুয়াল টু mx এরকম একটা গ্রাফ পাবো না, বা মূলবিন্দুগামী একটা সরলরেখা পাবো। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে এটা গ্রাজুয়ালি এইভাবে বাড়তে থাকবে, অভিকর্ষ ত্বরণের মান পৃষ্ঠ পর্যন্ত এইভাবে বাড়তে থাকবে।
তো এটার মানে কি, এটা হচ্ছে, বা এখানে আমি লিখতে পারি জি সমানুপাতিক আর মাইনাস এইচ। এটার পরিচয় হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। আর এখানে যখন আসবা, এটা হচ্ছে তোমার কি, পৃথিবী পৃষ্ঠ। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। এখানে তোমার ক্যাপিটাল সরি অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে, এই পয়েন্টে এটা হচ্ছে জি ম্যাক্স হবে। তারপরে দেখো তো পরের অংশটা কি ছিল। পরের অংশে কি ছিল, পৃষ্ঠ থেকে যখন আমি উপরের দিকে যাচ্ছিলাম, তখন জি ইকুয়াল টু কি ছিল, জি এম বাই তুমি ডি স্কয়ার বলতে পারো। তাহলে এখান থেকে বলতে পারি হচ্ছে জি সমানুপাতিক 1 বাই ডি স্কয়ার। তো এখন বলো তো y ইকুয়াল টু 1 বাই x স্কয়ারের গ্রাফটা কেমন হয়, x স্কয়ার গ্রাফটা কেমন হয় বলো তো। x স্কয়ার ইকুয়াল টু y, এটা পরাবৃত্ত শেপের হবে, তখন এটা এই যে এইভাবে নামতে থাকে, এইভাবে যাইতে থাকে, ঠিক আছে। তাহলে এখানে হবে কি, এখানে জি সমানুপাতিক 1 বাই ডি স্কয়ার। আর এটা কি, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃষ্ঠ। আর এটা কি হবে, এই এতটুকু হবে পৃথিবীর অভ্যন্তর। আর এতটুকু কি হবে, এতটুকু অঞ্চল হবে পৃথিবীর বাইরে। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকবে তোমাদের কাছে কালকে নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই তোমরা জানাবা। ধরো পৃথিবী পৃষ্ঠ থেকে আমি 10 কিলোমিটার অনেক বেশি হয়ে গেছে, ধরো 5 কিলোমিটার উপরে গেলাম, বাট কি করতেছি, ধর এইচ ইকুয়াল টু কত, 5 কিলোমিটার। উচ্চতায় অথবা গভীরতায়, বা এখান থেকে লিখতে পারি GH ইকুয়াল টু হোয়াট, আবার GD ডেপথ ইকুয়াল টু হোয়াট। মানে পৃথিবী পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা বের করবে, একইভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মানটা বের করবা, এবং আমাকে বলবা কোথায় অভিকর্ষ ত্বরণের মানটা বেশি কমছে। এমনকি কোশ্চেনটা হবে এরকম, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি সম উচ্চতায় উপরের দিকে ওঠো এবং নিচের দিকে নামো, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কোথায় বেশি কমবে, উপরে কমবে নাকি নিচে কমবে। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে দিবা। আচ্ছা, তারপরে আজকে লাস্ট টপিক, দেখো তো এতক্ষণ তো আমরা কি পড়লাম, পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের মানটা পরিবর্তন হয়। তারপরে কি হয়, পৃথিবীর কি বলে, উপরে যত উপরে উঠবো, পৃথিবী থেকে যত উপরে উঠবো অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হবে। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে যত গভীরে যাব অভিকর্ষজ ত্বরণের মানটা তত কমতে থাকবে। বাট এখন যদি পৃথিবীটা ঘুরতে থাকে, আমরা তো জানি পৃথিবী কি নিজের অক্ষের সাপেক্ষে, অক্ষের রেসপেক্টে পৃথিবীটা কি করতেছে, নিজের অক্ষের রেসপেক্টে ঘুরতেছে। একটু সুন্দর করে আঁকাইলাম একটা জিনিস, যাক ভালোই হয়েছে। পৃথিবীর নিজের অক্ষের রেসপেক্টে, এটা হচ্ছে পৃথিবীর নিজের অক্ষ, এই হচ্ছে পৃথিবীর নিজের অক্ষ, অক্ষের রেসপেক্টে পশ্চিম থেকে পূর্ব দিকে কন্টিনিউয়াসলি ঘুরতেছে। তো এই ঘোরার জন্য বা এই ঘূর্ণনটাকে আমরা কি বলি, পৃথিবীর আহ্নিক গতি। এই আহ্নিক গতির জন্য পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন আসে, অভিকর্ষজ ত্বরণের মানটা কি পরিবর্তন আসে। আর এটাকে বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল। ওকে, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। ধরো এখানে একটা বস্তু আছে, ধরো এখানে না, আমি নিলাম হচ্ছে এখানে। তো এখান থেকে এটার অক্ষাংশ কত, অক্ষাংশটা কি, কোন একটা বস্তু পৃথিবীর যেখানে আছে, তুমি কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের সাথে, কেন্দ্র থেকে বা কেন্দ্র কি বলি, ধরো আমি তোমাকে যদি বলি অক্ষাংশ কাকে বলে, অক্ষাংশ আসলে না পারার কিছু নাই। অক্ষাংশ হচ্ছে বিষুবীয় রেখার সাথে ওই বস্তুটা ঠিক কত কোণ উৎপন্ন করে বা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় অক্ষাংশ। ধরি আমি ল্যামডা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, তো এখানে একটা বস্তু আছে, তো এখন এই বস্তুটাকে নিয়ে, এটা যেহেতু গোলাকার শেপ, তো এখানে একটা তুমি গোলাকার বৃত্ত টাইপ চিন্তা করতে পারো, এখানে একটা বৃত্ত টাইপ তুমি চিন্তা করতে পারো, এখানে একটা সার্কেল আছে। ওকে, এখানে একটা সার্কেল থাকবে, এটা
বা তুমি এরকম চিন্তা করতে পারো, একটা কমলা লেবু আছে তোমার কাছে, এই হচ্ছে তোমার একটা কমলা লেবু, এটার উপরটা যদি কেটে ফেলো, তাহলে এখানে কি হবে, এখানে একটা এরকম একটা সার্কেল তৈরি হবে না, এরকম একটা সার্কেল তৈরি হবে না, এরকম একটা সার্কেল দেখা যাবে। ওই জিনিসটা এখানে আঁকানোর চেষ্টা করছি, যদি ভালো হয় নাই, চেষ্টা করলাম আর কি। তো দেখো, এখন তুমি চিন্তা করো হচ্ছে তোমার এই কলমের মাথায় একটা সুতা বেঁধে দিছো, সুতার মাথায় একটা বস্তু আছে, বস্তুটাকে ঘুরতেছে। তো ঘোরার সময় কি হবে, একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে। আর কেন্দ্রমুখী বল তৈরি হয় কারণে এখানে একটা কাল্পনিক একটা বল থাকে, সেটাকে বলা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। তো এখন এই যে এটা হচ্ছে তোমার সেই কেন্দ্রটা, সেই কেন্দ্রের জন্য কেন্দ্রবিমুখী বলটা কোন দিকে হবে, অবশ্যই এইদিকে হবে। কেন্দ্রের বাইরের দিকে কেন্দ্রবিমুখী বিমুখী বল থাকবে, তো এটাকে ধরলাম হচ্ছে এফসি। ঠিক আছে। তো এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আবার পিছনের দিকে একটু বর্ধিত করলাম, এটা হচ্ছে দিলাম। দেন এটার অক্ষাংশ কত হবে বা কোণটা কত হবে, অবশ্যই ল্যামডার সমান হবে। আচ্ছা এখন বলো তো, এফসি যদি এটা হয়, এটার একটা উপাংশ এদিকে কাজ করবে, এফসি কজ ল্যামডা। ওকে, এফসি কজ ল্যামডা এটা হবে। ঠিক আছে। তো একইভাবে এই বস্তুটাকে কি করবে, এই বস্তুটাকে এই যে পৃথিবীর কেন্দ্রটা টানতে থাকবে, বাট এই টান বলটা কত অনুভব হবে এটা বলতেছি। তো এটাকে বলবো হচ্ছে এফ ল্যামডা। এফ কি, এফটা হচ্ছে এদিকে টানবে মহাকর্ষ বল, বাট এই টান বলটা ল্যামডা উপাংশে লব্ধি বল কত হবে বা এখানে অনুভূত বল কত হবে, এই বস্তুটা ঠিক কতটুকু বল অনুভব করবে এখানে ঠিক যতটুকু লব্ধি বল কাজ করবে ঠিক ততটুকুই। তাহলে আমি ওই অনুভূত বলটার মান লিখতে হচ্ছে এফ ল্যামডা ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে এই এফ মাইনাস এই যে এফ সি কজ ল্যামডা। ঠিক আছে। তাহলে এম এর তো কোনো পরিবর্তন হবে না, এম তো এমই থাকবে, এম জি ল্যামডা ইকুয়াল টু এম জি, ওকে, মাইনাস এফ সি মানে হচ্ছে এম বি স্কোয়ার বাই আর, বা এটাকে আমি কৌণিক বেগ দিয়ে যদি প্রকাশ করি, এম ওমেগা স্কোয়ার আর ইনটু, এখানে আর কোনটা হবে, এখানে আর হবে হচ্ছে এই সার্কেলের জন্য যে ব্যাসার্ধ থাকবে এই আর, ইনটু এখানে কি হবে cos ল্যামডা। তো বুঝাইতে বললাম, সবগুলো থেকে কিন্তু এম কাটা যাবে, তো আলটিমেটলি এখানে থাকে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর cos ল্যামডা, এই জিনিসটা থাকে। তো বুঝাইতে বললাম, হ্যাঁ এই জিনিসটা থাকে। তারপরে দেখো তো, এই যে এইটা যে আছে, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এখান থেকে এটা ডিসটেন্সটা, এটাকে যদি ও ধরি, এটাকে যদি আমরা পি ধরি, পি পয়েন্ট, তাহলে ওপিটা কি, ওপিটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে আর। তাহলে এখন বলো এই স্মল আরটা কত হবে, যদি ভেক্টর পড়ে থাকো তাহলে এটা পারার কথা। স্মল আরটা হবে আর cos ল্যামডার সমান। স্মল আরটা কি হবে, আর cos ল্যামডার সমান। তো এই স্মল আরটাকে তুলে দিলে কি হবে, জি মাইনাস ওমেগা স্কয়ার cos ল্যামডা ইনটু আর cos ল্যামডা। তো এখন কি হচ্ছে, জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। তাহলে জি ল্যামডা ইকুয়াল টু কত আসে, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। তো বুঝাইতে পারলাম, আশা করি বুঝে গেছো। এখান থেকে আমি কিছু কথা বলতে পারি। যদি থিটা ইকুয়াল টু 0 হয়, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে জি ল্যামডা কত হবে, জি ল্যামডা কত হবে, জি মাইনাস ওমেগা স্কয়ার cos 0 মানে হচ্ছে 1 ওমেগা স্কয়ার আর হবে এটা। আবার যদি থিটা ইকুয়াল টু, ধরো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, দেন জি ল্যামডা ইকুয়াল টু কত হবে, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর তো থাকবে, এখানে একই সাথে 1/2 টা গুণ হবে, কারণ 1/2 cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√/2, এটা স্কয়ার করলে 1/√2 হয় এইটা। আবার থিটা যখন, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এটা দেখা যাচ্ছে না। আবার থিটা যখন ধরো 90 ডিগ্রি, একদম মেরুতে চলে গেছে, একদম মেরুতে চলে গেছে, তখন কি হবে, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস কি হবে বলতো,
ওমেগা স্কয়ার আর ইনটু 0, দ্যাট মিন্স এটা টোটালি 0 আসে, তো জি ল্যামডা ইকুয়াল টু কত হবে, জি হবে। তাহলে তখন কি হয়, মেরুতে গিয়ে যে অভিকর্ষজ ত্বরণ পাবো, সেটা আমাদের জানা অভিকর্ষজ ত্বরণের মানের সমান। তাহলে এখান থেকে আমরা কি গেস করতে পারতেছি বা কি বের করতে পারতেছি, যখন মেরুতে ছিল তার অভিকর্ষজ ত্বরণ কত, এত জি মাইনাস ওমেগা স্কয়ার আর। যখন মেরু থেকে একটু উপরের দিকে যাচ্ছে তখন অভিকর্ষজ ত্বরণ কত হবে, একটু বাড়বে। তো দেখো এখানে কি ওমেগা স্কয়ার আর পরিমাণ মাইনাস হচ্ছিল, বাট এখানে কি হচ্ছে, এখানে ওমেগা স্কয়ার আর বাই 2 পরিমাণ মাইনাস হচ্ছে, জি এর অ্যাকচুয়াল ভ্যালু থেকে ওমেগা স্কয়ার আর বাই 2 পরিমাণ মাইনাস হচ্ছে। তাহলে আমি এই জিনিসটা বলতে পারি না। আবার একই ভাবে দেখো দেখো যখন এটা যাইতে 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 এই যে এখানে চলে আসছে, মেরুতে চলে আসছে, তখন অভিকর্ষজ ত্বরণের মান কোনো মাইনাস হয় নাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি কোনো একটা বস্তু আহানিক গতির জন্য পৃথিবীর পৃথিবীতে ঘুরতে থাকে, তখন বিষুবী অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে তখন তার অভিকর্ষজ ত্বরণের মানটা গ্রেজুয়ালি বাড়তে থাকে। আর যদি অভিকর্ষজ ত্বরণের মানটা বাড়তে থাকে, তাহলে আমরা বলতে পারবো যদি কোনো একটা বস্তুকে বিষুবী অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে বস্তুটা নিজেকে ভারী অনুভব করবে, বোঝা গেছে, বা নিজের ওজনটা বেশি অনুভব করবে। এই হচ্ছে পৃথিবীর আহানিক গতির জন্য ওভারঅল কাহিনীটা। এটা হচ্ছে মেইন ফর্মুলা। একই সাথে এই যে এই জিনিসটা মনে রাখবা, অনেক সময় এটা দেওয়া থাকে এটা দেওয়া থাকে না, তখন একটু প্যানিকে পড়বা বা ম্যাথটা মিলবে না। তো এটাকে একটু মনে রাখবা, বা এই টোটাল গ্রাফটা একটু মনে রাখতে পারো, বা সিস্টেমটাকে একটু মনে রাখতে পারো, তাহলে ইজি হয় আর কি। সিটা ভালো করে, সিটা ভালো করে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল কাহিনী। চ্যাপ্টারের অর্ধেক শেষ। এখন জি এর পরিবর্তন দেখানো হইলো, ম্যাথ করানো হয়নি যদিও। তো নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে, আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাসে অভিকর্ষজ ত্বরণ শেষ করাবো, মানে থিওরি শেষ হয়ে যাবে। তো তারপরে 3 নম্বর ক্লাস যেটা হবে, 3 নম্বর ক্লাসে অভিকর্ষজ ত্বরণ বা এই চ্যাপ্টারে যেগুলো আছে সবগুলার ম্যাথ করানোর চেষ্টা করবো টাইপ ওয়াইজ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।